শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। মানুষের অন্তর জিনিসটাকে লইয়া তাহার বিচারের ভার অন্তর্যামীর উপর না দিয়া মানুষ যখন নিজেই গ্রহণ করিয়া বলে আমি এমন আমি তেমন, এ কাজ আমার দ্বারা কদাচ ঘটিত না, সে কাজ আমি মরিয়া গেলেও করিতাম না, আমি শুনিয়া আর লজ্জায় বাঁচি না। আমার শুধু নিজের মনটাই নয়, পরের সম্বন্ধেও দেখি তাহার অহংকারের অন্ত নাই। একবার সমালোচকের লেখাগুলো পড়িয়া দেখো, হাসিয়া আর বাঁচিবে না। কবিকে ছাপাইয়া তাহার কাব্যের মানুষটিকে চিনিয়া লয়, জোর করিয়া বলে এই চরিত্র কোনো মতেই অরূপ হইতে পারে না, সে চরিত্র কখনো সেরূপ করিতে পারে না। এমনি কত কথা লোকে বাহবা দিয়া বলে বাহ রে বাহ, এই তো ক্রিটিসিজম, একেই তো বলে চরিত্র, সমালোচনা। সত্যই তো, অমুক সমালোচক বর্তমান থাকিতে ছাই পাশ যা লিখলেই চলিবে। এই দেখো বইখানার যত ভুল ভ্রান্তি সমস্ত তন্ন তন্ন করিয়া ধরিয়া দিয়েছে, তা দিক, ত্রুটি আর কিসে না থাকে। কিন্তু তবুও যে আমি নিজের জীবন আলোচনা করিয়া এই সব পড়িয়া তাদের লজ্জায় আপনার মাথাটা তুলিতে পারি না, মনে মনে বলি আয়রে পোড়া কপাল, মানুষের অন্তর জিনিসটা যে অনন্ত, সে কি শুধু একটা মুখেরই কথা? দম্ভ প্রকাশের বেলায় কি তাহার কানা কড়ির মূল্য নাই? তোমার কোটি কোটি জন্মের কত অসংখ্য কোটি অদ্ভুত ব্যাপার যে এই অনন্তে মগ্ন থাকিতে পারে, এবং হঠাৎ জাগরিত হইয়া তোমার ভূ দর্শন, তোমার লেখাপড়া, তোমার মানুষ বাছাই করিবার জ্ঞান ভাণ্ডটুকু এক মুহূর্তে গুঁড়া করিয়া দিতে পারে, এই কথাটা কি একটিবারও মনে পড়ে না? এও কি মনে পড়ে না এটা সীমাহীন আত্মার আসন? এই তো আমি অন্নদা দিদিকে সচক্ষে দেখিয়াছি, তাহার অম্লান দিব্য মূর্তি তো এখনো ভুলিয়া যায় নাই। দিদি যখন চলিয়া গেলেন তখন কত গভীর স্তব্ধ রাত্রে চোখের জলে বালিশ ভাসিয়া গিয়াছে, আর মনে মনে বলিয়াছি দিদি নিজের জন্য আর ভাবি না, তোমার পরশমানিক স্পর্শে আমার অন্তর বাহিরের সব লোহা সোনা হইয়া গিয়াছে। কোথাকার কোন জল হাওয়ার দৌরাত্মেই আর মরিচা লাগিয়া ক্ষয় পাইবার ভয় নাই। কিন্তু কোথায় তুমি গেলে দিদি? দিদি, আর কাহাকেও এ সৌভাগ্যের ভাগ দিতে পারিলাম না, আর কেহ তোমাকে দেখিতে পাইল না। পাইলে যে যেখানে আছে সবাই যে সচ্চরিত্র সাধু হইয়া যাইত, তাহাতে আমার লেশ মাত্র সন্দেহ ছিল না। কি উপায়ে ইহা সম্ভব হইতে পারিত? তখন এলইয়া সারা রাত্রি জাগিয়া ছেলে মানুষই কল্পনার বিরাম ছিল না। কখনো ভাবিতাম দেবী চৌধুরানীর মতো কোথাও যদি 7 ঘড়া মোহর পাইত, অন্নদা দিদিকে একটা মস্ত সিংহাসনে বসাইয়া বন কাটিয়া জায়গা করিয়া দেশের লোক ডাকিয়া তার সিংহাসনের চতুর্দিকে জড়ো করি। কখনো ভাবিতাম
একটা প্রকাণ্ড বজ্রায় চাপাইয়া ব্যান্ড বাজাইয়া তাহাকে দেশ বিদেশ লইয়া বেড়াই। এমনি কত কি যে উদ্ভট আকাশ কুসুমের মালা গাঁথা, সেসব মনে করিলেও এখন হাসি পায়, চোখের জলও বড় কম পড়ে না। তখন মনের মধ্যে বিশ্বাস হিমাচলের মতো দৃঢ় ছিল, আমাকে ভুলাইতে পারে এমন নারী তো ইহলোকে নাই, পরলোকে আছে কিনা তাহাও যেন ভাবিতে পারিতাম না। মনে করিতাম জীবনে যদি কখনো কাহারও মুখে এমনি মৃদু কথা, ঠোঁটে এমনি মধুর হাসি, ললাটে এমনি অপরূপ আভা, চোখে এমনি সজল করুণ চাহনি দেখি, তবে চাহিয়া দেখিব, যাহাকে মন দিব সেও যেন এমনি সতী, এমনি সাধ্যী হয়। প্রতিটি পদক্ষেপে তাহারও যেন এমনি অনির্বচনীয় মহিমা ফুটিয়া ওঠে। এমনি করিয়া সেও যেন সংসারের সমস্ত সুখ দুঃখ, সমস্ত ভালো মন্দ, সমস্ত ধর্মাধর্ম ত্যাগ করিয়াই গ্রহণ করিতে পারে। সেই তো আমি। তবুও আজ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কাহার মুখের কথা, কাহার ঠোঁটের হাসি, কাহার চোখের জল মনে পড়িয়া বুকের একান্তে একটুখানি ব্যথা বাজিল। আমার সন্ন্যাসিনী দিদির সঙ্গে কোথাও কোনো অংশে কি তাহার বিন্দু পরিমাণও সাদৃশ্য ছিল? অথচ এমনি বটে। 6টা দিন আগে আমার অন্তর্যামী আসিয়াও যদি এ কথা বলিয়া যাইতেন, আমি হাসিয়া ওড়াইয়া দিয়া বলিতাম, অন্তর্যামী, তোমার এই শুভ কামনার জন্য তোমাকে সহস্র ধন্যবাদ, কিন্তু তুমি তোমার কাজে যাও, আমার জন্য চিন্তা করিবার আবশ্যকতা নাই। আমার বুকের কোষ্ঠী পাথরে পাকা সোনার কষ ধরানো আছে, সেখানে পিতলের দোকান খুলিলে খরিদ্দার জুটিবে না, কিন্তু তবু তো খরিদ্দার জুটিল। আমার অন্তরের মধ্যে যেখানে অন্নদা দিদির আশীর্বাদে পাকা সোনার ছড়াছড়ি, তার মধ্যেও যে এক দুর্ভাগা পিতলের লোভ সামলাইতে পারিল না, কিনিয়া বসিল। এ কি কম আশ্চর্যের কথা? আমি বেশ বুঝিতেছি, যারা খুব কড়া সমজদার তারা আমার আত্মকথার এইখানে অধীর হইয়া বলিয়া উঠিবেন, বাবু, এত ফেনিয়ে কি বলতে চাও তুমি? বেশ স্পষ্ট করেই বলো না, সেটা কি? আজ ঘুম ভাঙিয়াই পিয়ারির মুখ মনে করিয়া তোমার ব্যথা বাজিয়াছিল, এই তো? যাহাকে মনের দোরগোড়া হইতে ঝাঁটাইয়া বিদায় করিতেছিলে, আজ তাহাকেই ডাকাইয়া ঘরে বসাইতে চাহিতেছ, এই তো? তা বেশ, এ যদি সত্য হয় তবে এর মধ্যে তোমার অন্নদা দিদির নামটা আর তুলিও না, কারণ তুমি যত কথা যেমন করিয়াই সাজাইয়া বলো না কেন, আমার মানব চরিত্র বুঝি জোর করিয়া বলিতে পারি। সে সতী সাধ্যির আদর্শ তোমার মনের মধ্যে স্থায়ী হয় নাই, তাহাকে তোমার সমস্ত মন দিয়া কস্মিন কালেও গ্রহণ করিতে পারো নাই, পারিলে এই ঝুটায় তোমাকে ভুলাইতে পারিত না। তা বটে, তর্ক আর নয়। আমি টের পাইয়াছি, মানুষ শেষ পর্যন্ত কিছুতেই নিজের সমস্ত পরিচয় পায় না, সে যা নয় তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে, এবং যে দণ্ড ইহাতে দিতে হয় তা নিতান্ত লঘুও নয়। কিন্তু থাক, আমি তো নিজে জানি আমি কোন নারীর আদর্শে এতদিন কি কথা প্রিচ করিয়া বেড়াইয়াছি। সুতরাং আজ আমার এই দুর্গতির ইতিহাসে লোকে যখন বলিবে শ্রীকান্তটা হম্বক, হিপোক্রিট, তখন আমাকে চুপ করিয়াই শুনিতে হইবে। অথচ হিপোক্রিট আমি ছিলাম না, হম্বক করা আমার স্বভাব নয়। আমার অপরাধ শুধু এই যে আমার মধ্যে যে দুর্বলতা আত্মগোপন করিয়াছিল তাহার সন্ধান রাখি নাই। আর যখন সে সময় পাইয়া মাথা ঝাড়া দিয়া উঠিয়া তাহারই মতো আর একটা দুর্বলতাকে সাদরে আহ্বান করিয়া একেবারে অন্দরের মধ্যে লইয়া বসাইয়া দিয়াছে, তখন অসহ্য বিস্ময়ে
আমার চোখ দিয়া জল পড়িয়াছে, কিন্তু যাও বলিয়া তাহাকে বিদায় দিতে পারি নাই। ইহাও জানিয়াছি আজ আমার লজ্জা রাখিবার ঠাঁই নাই, কিন্তু পুলক যে হৃদয়ের কানায় কানায় আজ ভরিয়া উঠিয়াছে, লোকসান যা হয় তা হোক, হৃদয় যে ইহাকে ত্যাগ করিতে চাহে না। বাবু সাহেব, রাজভৃত্য আসিয়া উপস্থিত হইল। শয্যার উপর সোজা উঠিয়া বসিলাম। সে সসম্মানে নিবেদন করিল, কুমার সাহেব এবং বহু লোক আমার গত রাত্রির কাহিনী শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছে। তাঁরা জানিলেন কি রূপে? বেহারা কহিল, তাঁবুর দারোয়ান জানাইছে যে আমি রাত্রি শেষে ফিরিয়া আসিয়াছি। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া বড় তাঁবুতে প্রবেশ করিবা মাত্রই সকলে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিল। একসঙ্গে 1,00,000 প্রশ্ন হইয়া গেল। দেখিলাম কালকের সেই প্রবীণ ব্যক্তিটিও আছেন, এবং একপাশে পিয়ারি তাহার দলবল লইয়া নীরবে বসিয়া আছে। প্রতিদিনের মতো আজ আর তাহার সহিত চোখাচোখি হইল না। সে যেন ইচ্ছা করিয়াই আরেকদিকে চোখ ফিরাইয়া বসিয়াছিল। উচ্ছ্বসিত প্রশ্ন তরঙ্গ শান্ত হইয়া আসিলে জবাব দিতে শুরু করিলাম। ধন্য সাহস তোমার শ্রীকান্ত। তা কত রাত্রে সেখানে পৌঁছুলে? 12টা থেকে 1টার মধ্যে ঘোর অমাবস্যা। 11:30টার পর অমাবস্যা পড়িয়াছিল। চারিপাশ হইতে বিস্ময়সূচক ধ্বনি উত্থিত হইয়া ক্রমশ প্রশমিত হইলে কুমারজি পুনরায় প্রশ্ন করিলেন, তারপর কি দেখলে? বিস্তর হাড়গোড় আর মরার মাথা। কি ভয়ঙ্কর সাহস! শ্মশানের ভেতরে ঢুকলে না বাইরে দাঁড়িয়েছিলে? ভেতরে ঢুকে একটা বালির ঢিপিতে গিয়ে বসলুম। তারপর বসে কি দেখলে? ধু ধু করছে বালির চর, আর কষার ঝোপ আর শিমুল গাছ, আর নদীর জল। এইসব তো জানি, হে বলি সেসব কিছু। আমি হাসিয়া ফেলিলাম, বলিলাম, আর গোটা 2 বাদুড় মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিল। প্রবীণ ব্যক্তিটি তখন নিজে অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, और कुछ नहीं देखा? না। উত্তর শুনিয়া এক তাঁবু লোক সকলেই যেন নিরাশ হইয়া পড়িল। প্রবীণ লোকটি তখন হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিলেন, ऐसा कभी नहीं हो सकता, अब गया नहीं। তাহার রাগ দেখিয়া আমি শুধু হাসিলাম, কারণ রাগ হইবারই কথা। কুমারজি আমার হাতটা চাপিয়া ধরিয়া মিনতির স্বরে কহিলেন, তোমার দিব্যি শ্রীকান্ত, কি দেখলে সত্যি বলো। সত্যিই বলছি, কিছু দেখিনি। কতক্ষণ ছিলে সেখানে? ঘন্টা 3 আচ্ছা, নাই দেখেছ, কিছু শুনতেও কি পাওনি? তা পেয়েছি। এক মুহূর্তেই সকলের মুখ উৎসাহে প্রদীপ্ত হইয়া উঠিল। কি শুনিয়াছি শুনিবার জন্য তাহারা আরো একটু ঘেঁষিয়া আসিল। আমি তখন বলিতে লাগিলাম, কেমন করিয়া পথের উপরেই একটা রাত্রিচর পাখি বাপ বলিয়া উড়িয়া গেল, কেমন করিয়া শিশুকণ্ঠে শকুন শিশু শিমুল গাছের উপর গোঙাইয়া গোঙাইয়া কাঁদিতে লাগিল, কেমন করিয়া হঠাৎ ঝড় উঠিল এবং মরার মাথাগুলা দীর্ঘশ্বাস ফেলিতে লাগিল, এবং সকলের শেষে কে যেন আমার পিছনে দাঁড়াইয়া অবিশ্রাম তুষার শীতল নিঃশ্বাস আমার ডান কানের উপর ফেলিতে লাগিল। আমার বলা শেষ হইয়া গেল, কিন্তু বহুক্ষণ পর্যন্ত কাহারও মুখ দিয়া একটা কথা বাহির হইল না। সমস্ত তাঁবুটা স্তব্ধ হইয়া রহিল। অবশেষে সেই প্রবীণ ব্যক্তিটি একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আমার কাঁধের উপর একটা হাত রাখিয়া ধীরে ধীরে কহিলেন, বাবুজি, আপনি যথার্থে ব্রাহ্মণ সন্তান বলিয়া
কাল প্রাণ লইয়া ফিরিয়া আসিয়াছে, কিন্তু আর কেউ হইলে পারত না। কিন্তু আজ হইতেই পুরো শপথ রইল বাবুজি, আর কখনো এইরূপ দুঃসাহস করিবেন না। আপনার পিতামাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। এ শুধু তাদেরই পুণ্যে আপনি বাঁচিয়াছেন। এই বলিয়া সে ঝোঁকের মাথায় খপ করিয়া আমার পায়েতেই হাত দিয়া ফেলিল। আগে বলিয়াছি এই লোকটি কথা কহিতে জানে। এইবার সে কথা শুরু করিল। চোখের তারা ভুরু কখনো সংকুচিত, কখনো প্রসারিত, কখনো নির্বাপিত, কখনো প্রজ্বলিত করিয়া সে শকুনির কান্না হইতে আরম্ভ করিয়া কানের উপরে নিঃশ্বাস ফেলার এমন সূক্ষ্মাতে সূক্ষ্ম ব্যাখ্যা জুড়িয়া দিল যে দিনের বেলা এতগুলো লোকের মধ্যে বসিয়াও আমার পর্যন্ত মাথার চুল কাঁটা দিয়া খাড়া হইয়া উঠিল। কাল সকালের মতো আজও কখন যে পিয়ারি নিঃশব্দে ঘেঁষিয়া আসিয়া বসিয়াছিল তাহা লক্ষ্য করি নাই। হঠাৎ একটা নিঃশ্বাসের শব্দে ঘাড় ফিরাইয়া দেখি সে আমার ঠিক পিঠের কাছে বসিয়া নির্নিমেষ চোখে বক্তার মুখের পানে চাহিয়া আছে এবং তাহার নিজের দুটি স্নিগ্ধোজ্জ্বল গণ্ডের উপর ঝরা অশ্রুর ধারা দুটি শুকাইয়া ফুটিয়া রহিয়াছে। কখন কি জন্য যে চোখের জল গড়াইয়াছিল এ বোধ করি সে টের পায় নাই, পাইলে মুছিয়া ফেলিত। কিন্তু সেই অশ্রু কলুষিত তদগদ মুখখানি পলকের দৃষ্টিপাতেই আমার বুকের মধ্যে আগুনের রেখায় আঁকিয়া গেল। গল্প শেষ হইলে সে উঠিয়া দাঁড়াইল এবং কুমারজিকে একটা সেলাম করিয়া অনুমতি লইয়া নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজ সকালে আমার বিদায় লইবার কথা ছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না বলিয়া কুমারজির অনুরোধ স্বীকার করিয়া ওবেলায় যাওয়াই স্থির করিয়া নিজেদের তাঁবুতে ফিরিয়া আসিলাম। এতদিনের মধ্যে আজ এই প্রথম পিয়ারির আচরণে ভাবান্তর লক্ষ্য করিলাম। এতদিন সে পরিহাস করিয়াছে, বিদ্রুপ করিয়াছে, কলহের আভাস পর্যন্ত তাহার দুই চোখের দৃষ্টিতে কতদিন ঘনাইয়া উঠিয়াছে অনুভব করিয়াছে, কিন্তু এরূপ ঔদাসীন্য কখনো দেখি নাই। অথচ ব্যথার পরিবর্তে খুশি হলাম। কেন তাহা জানি, যদিচ যুবতী নারীর মনের গতিবিধি লইয়া মাথা ঘামানো আমার পেশা নহে। ইতিপূর্বে এ কাজ কোনোদিন করিও নাই, কিন্তু আমার মনের মধ্যে বহু জনমনের যে অখণ্ড ধারাবাহিকতা লুকাইয়া বিদ্যমান রহিয়াছে তাহার বহু দর্শনের অভিজ্ঞতায় রমণীর হৃদয়ের নিগূঢ় তাৎপর্য ধরা পড়িয়া গেল। সেই ইহাকে তাচ্ছিল্য মনে করিয়া ক্ষুণ্ণ হইল না, বরং প্রণয় অভিমান জানিয়া পুলকিত হইল বোধ করি। ইহারই গোপন ইশারায় আমার শ্মশান অভিযানের এতখানি ইতিহাসের মধ্যে শুধু এই কথাটার উল্লেখ পর্যন্ত করিলাম না যে পিয়ারি কাল রাত্রে আমাকে ফিরাইয়া আনিতে শ্মশানে লোক পাঠাইয়াছিল এবং সে নিজেও গল্প শেষে তেমনই নীরবেই বাহির হইয়া গিয়েছিল। তাই অভিমান। কাল রাত্রে ফিরিয়া আসিয়া দেখা করিয়া বলি নাই কি ঘটিয়াছিল, যে কথা সকলের আগে একলা বসিয়া তাহার শুনিবার অধিকার ছিল, তাহাই আজ সে সকলের পিছনে বসিয়া যেন দৈবাত শুনিতে পাইতেছে। কিন্তু অভিমান যে এত মধুর, জীবনে এই স্বাদ আজ প্রথম উপলব্ধি করিয়া শিশুর মতো তাহাকে নির্জনে বসিয়া অবিরাম রাখিয়া চাখিয়া উপভোগ করিতে লাগিলাম। আজ দুপুরবেলাটা আমার ঘুমাইয়া পড়িবারই কথা। বিছানায় পড়িয়া মাঝে মাঝে তন্দ্রা বাসিতে লাগিল, কিন্তু রতনের আশার আশাটা ক্রমাগত নাড়া দিয়া দিয়া তাহা ভাঙিয়া দিতে লাগিল। এমনি করিয়া বেলা গড়াইয়া গেল, কিন্তু রতন আসিল না। সে যে আসিবেই
এ বিশ্বাস আমার মনে এত দৃঢ় ছিল যে বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া যখন দেখিলাম সূর্য অনেকখানি পশ্চিমে হেলিয়া পড়িয়াছে, তখন নিশ্চয় মনে হইল আমার কোন এক তন্দ্রার ফাঁকে রতন ঘরে ঢুকিয়া আমাকে নিদ্রিত মনে করিয়া ফিরিয়া গেছে। মূর্খ, একবার ডাকিতে কি হইয়াছিল? দ্বিপ্রহরের নির্জন অবসর নিরর্থক বহিয়া গেল মনে করিয়াও ক্ষুব্ধ হইয়া উঠিলাম। কিন্তু সন্ধ্যার পর সে যে আবার আসিবে, একটা কিছু অনুরোধ, না হয় একচ্ছত্র লেখা, যা হোক একটা গোপনে হাতে দিয়া যাইবে, তাহাতে সংশয় মাত্র নাই। কিন্তু এই সময়টুকু কাটায় কি করিয়া? সুমুখে চাহিতেই খানিকটা দূরে অনেকখানি জল একসঙ্গে চোখের উপর ঝকঝক করিয়া উঠিল। সে কোনো একটা বিস্তৃত জমিদারের মস্ত কীর্তি। দিঘিটা প্রায় আধ ক্রোশ দীর্ঘ, উত্তর দিকটা মজিয়া বুঝিয়া গিয়াছে এবং তাহা ঘন জঙ্গলে সমাচ্ছন্ন। গ্রামের বাহিরে বলিয়া গ্রামের মেয়েরা ইহার জল ব্যবহার করিতে পারিত না। কথায় কথায় শুনিয়াছিলাম এই দিঘিটা যে কতদিনের এবং কে প্রস্তুত করিয়া দিয়াছিল তাহা কেহ জানে না। একটা পুরনো ভাঙা ঘাট ছিল, তাহারই একান্তে গিয়া বসিয়া পড়িলাম। একসময়ে ইহারই চতুর্দিক ঘিরিয়া বর্ধিষ্ণু গ্রাম ছিল। কবে নাকি ওলা উঠায় মহামারীতে উজাড় হইয়া গিয়া বর্তমান স্থানে সরিয়া গিয়াছে। পরিত্যক্ত গৃহের বহু চিহ্ন চারিদিকে বিদ্যমান। অস্তগামী সূর্যের তির্যক রশ্মির ছটা ধীরে ধীরে নামিয়া আসিয়া দিঘির কালো জলে সোনা মাখাইয়া দিল। আমি চাহিয়া বসিয়া রহিলাম। তারপরে ক্রমশ সূর্য ডুবিয়া দিঘির কালো জল আরো কালো হইয়া উঠিল। অদূরে বন হইতে বাহির হইয়া দুই একটা পিপাসার্ত শৃগাল ভয়ে ভয়ে জলপান করিয়া সরিয়া গেল। আমার যে উঠিবার সময় হইয়াছে, যে সময়টুকু কাটাইতে আসিয়াছিলাম তাহা কাটিয়া গিয়াছে। সমস্ত অনুভব করিয়াও উঠিতে পারিলাম না। এই ভাঙা ঘাট যেন আমাকে জোর করিয়া বসাইয়া রাখিল। মনে হল এই যেখানে পা রাখিয়া বসিয়াছি সেখানে পা দিয়া কত লোক কতবার আসিয়াছে গিয়াছে। এই ঘাটেই তাহারা স্নান করিত, গা ধুইত, কাপড় কাচিত, জল তুলিত। এখন তাহারা কোথাকার কোন জলাশয়ে এই সমস্ত নিত্যকর্ম সমাধা করে? এই গ্রাম যখন জীবিত ছিল তখন নিশ্চয়ই তাহারা এমনি সময় এখানে আসিয়া বসিত, কত গান কত গল্প করিয়া সারাদিনের শ্রান্তি দূর করিত। তারপর অকস্মাৎ একদিন যখন মহাকাল মহামারী রূপে দেখা দিয়া সমস্ত গ্রাম ছেড়িয়া লইয়া গেলেন, তখন কত মুমূর্ষু হয়তো তৃষ্ণায় ছুটিয়া আসিয়া এই ঘাটের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া তাহার সঙ্গে গিয়াছে। হয়তো তাহাদের তৃষ্ণার্ত আত্মা আজিও এইখানে ঘুরিয়া বেড়ায়। যাহা চোখে দেখি না তাহাই যে নাই, এমন কথাই বা কে জোর করিয়া বলিবে? আর সকালেই সেই প্রবীণ ব্যক্তিটি বলিয়াছিলেন, বাবুজি, মৃত্যুর পরে যে কিছুই থাকে না। অসহায় প্রেতাত্মারা যে আমাদের মতোই শোক দুঃখ ক্ষুধা তৃষ্ণা লইয়া বিচরণ করে না, তাহা কদাচ মনে করিও না। এই বলিয়া তিনি রাজা বিক্রমাদিত্যের গল্প, তাল বেতাল সিদ্ধির গল্প আর কত তান্ত্রিক সাধু সন্ন্যাসীর কাহিনী বিবৃত করিয়াছিলেন। আরও বলিয়াছিলেন যে সময় এবং সুযোগ হইলে তাহারা যে দেখা দিতে কথা কইতে পারে না বা করে না, তাহাও ভাবিও না। তোমাকে আর কখনো সে স্থানে যাইতে বলি না, কিন্তু যাহারা এ কাজ পারে তাহাদের সমস্ত দুঃখ যে কোনোদিন সার্থক হয় না।
এ কথা স্বপ্নেও অবিশ্বাস করিও না। তখন সকালবেলার আলোর মধ্যে যে কথাগুলো শুধু নিরর্থক হাসির উপাদান আনিয়া দিয়াছিল, এখন এই কথাগুলাই এই নির্জন গাঢ় অন্ধকারের মধ্যে আর এক প্রকার চেহারা লইয়া দেখা দিল। মনে হইতে লাগিল, জগতের প্রত্যক্ষ সত্য যদি কিছু থাকে তো সে মরণ এই জীবনব্যাপী ভালো মন্দ সুখ দুঃখের অবস্থাগুলা যেন আতশবাজির বিচিত্র সাজ সরঞ্জামের মতো শুধু একটা কোন বিশেষ দিনে পুড়িয়া ছাই হইবার জন্যই এত যত্নে এত কৌশলে গড়িয়া উঠিতেছে। তবে মৃত্যুর পরপারের ইতিহাসটা যদি কোনো উপায়ে শুনিয়া লইতে পারা যায়, তবে তার চেয়ে লাভ আর আছে কি? তা সে যাই বলুক এবং যেমন করিয়াই বলুক না কেন, হঠাৎ কাহার পায়ের শব্দে ধ্যান ভাঙিয়া গেল। ফিরিয়া দেখিলাম শুধু অন্ধকার, কেহ কোথাও নাই। একটা গা ঝাড়া দিয়া উঠিয়া দাঁড়াইলাম। গত রাত্রির কথা স্মরণ করিয়া নিজের মনে হাসিয়া বলিলাম, না, আর বসে থাকা নয়। কাল ডান কানের উপর নিঃশ্বাস ফেলে গেছে, আজ এসে যদি বাঁ কানের উপরে শুরু করে দেয় তো সে বড় সোজা হবে না। কতক্ষণ যে বসিয়া কাটাইয়াছি, এখন রাত্রি কত ঠিক ঠাহর করিতে পারিলাম না। বোধহয় যেন দ্বিপ্রহরের কাছাকাছি। কিন্তু এ কি, চলিয়াছি তো চলিয়াছি, এই সংকীর্ণ পায়ে চলা পথ আর শেষ হয় না। এতগুলো তাঁবুর একটা আলো যে চোখে পড়ে না। অনেকক্ষণ হইতেই সম্মুখে একটা বাঁশ ঝাড় দৃষ্টি রোধ করিয়া বিরাজ করিতেছিল। হঠাৎ মনে হইল, কই, এটা তো আসিবার সময় লক্ষ্য করি নাই। দিক ভুল করিয়া তো আর একদিকে চলি নাই। আরও খানিকটা অগ্রসর হইতেই টের পাইলাম সেটা বাঁশ ঝাড় নয়, গোটা কয়েক তেঁতুল গাছ জড়াজড়ি করিয়া দিগন্ত আবৃত করিয়া অন্ধকার জমাট বাঁধাইয়া দাঁড়াইয়া আছে। তাহারই নিচে দিয়া পথটা আঁকিয়া বাঁকিয়া অদৃশ্য হইয়া গিয়াছে। জায়গাটা এমনই অন্ধকার যে নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বুকের ভিতরটা কেমন যেন গুড়গুড় করিয়া উঠিল। এ যাইতেছি কোথায়? চোখ কান বুঝিয়া কোনো মতে সেই তেঁতুল তলাটা পার হইয়া দেখি সম্মুখে অনন্ত কালো আকাশ যতদূর দেখা যায় ততদূর বিস্তৃত হইয়া আছে। কিন্তু সম্মুখে ওই উঁচু জায়গাটা কি? নদীর ধারে সরকারি বাঁধ নয় তো? বাঁধই তো বটে। পাদুটা যেন ভাঙিয়া আসিতে লাগিল। তবুও টানিয়া টানিয়া কোনো মতে তাহার উপর উঠিয়া দাঁড়াইলাম। যা ভাবিয়াছিলাম ঠিক তাই। নিচেই সেই মহা শ্মশান। আবার কাহার পদশব্দ সম্মুখ দিয়াই নিচের শ্মশানে গিয়া মিলাইয়া গেল। এইবার টলিয়া টলিয়া সেই ধুলা বালুর উপরেই মূর্ছিতের মতো ধপ করিয়া বসিয়া পড়িলাম। আর আমার লেশমাত্র সংশয় রহিল না যে কে আমাকে এক মহাশ্মশান হইতে আর এক মহাশ্মশানে পথ দেখাইয়া পৌঁছাইয়া দিয়া গেল। সেই যাহার পদশব্দ শুনিয়া ভাঙা ঘাটের উপর গা ঝাড়া দিয়া উঠাইয়া দাঁড়াইয়াছিলাম, তাহার পদশব্দ এতক্ষণ পরে ওই সম্মুখে মিলাইল। সমস্ত ঘটনারই হেতু দেখাইবার জিতটা মানুষের যে বয়সে থাকে সে বয়স আমার পার হইয়া গেছে। সুতরাং কেমন করিয়াই যে এই সূচিভেদ্য অন্ধকার নিশীথে একাকী পথ চিনিয়া দিঘির ভাঙা ঘাট হইতে এই শ্মশানের উপকণ্ঠে আসিয়া উপস্থিত হইলাম এবং কাহারই বা সেই পদধ্বনি সেখানে আহ্বান ইঙ্গিত করিয়া এইমাত্র সম্মুখে মিলাইয়া গেল, এ সকল প্রশ্নের মীমাংসা করিবার মতো বুদ্ধি আমার নাই। পাঠকের কাছে আমার দৈন্য স্বীকার করিতে এখন আর আমি কিছুমাত্র লজ্জা বোধ করিতেছি না।
এ রহস্য আজও আমার কাছে তেমনই আধারে আবৃত রহিয়াছে। কিন্তু তাই বলিয়া প্রেতজনী স্বীকার করাও এই স্বীকারোক্তির প্রচ্ছন্ন তাৎপর্য নয়, কারণ নিজের চোখেই তো দেখিয়াছি। আমাদের গ্রামেই একটা বৃদ্ধ পাগল ছিল। সে দিনের বেলা বাড়ি বাড়ি ভাত চাহিয়া খেত, আর রাত্রিতে একটা ছোট মইয়ের উপর কোঁচার কাপড়টা তুলিয়া দিয়া সেটা সুমুখে উঁচু করিয়া ধরিয়া পথের ধারের বাগানের মধ্যে গাছের ছায়ায় ঘুরিয়া বেড়াইত। সে চেহারা দেখিয়া অন্ধকারে কত লোকের যে দাঁত কপাটি লাগিয়াছে তাহার অবধি নাই, কোনো স্বার্থ নাই। অথচ এই ছিল তাহার অন্ধকার রাত্রির কাণ্ড। নিরর্থক মানুষকে ভয় দেখাইবার আরো কত প্রকারের অদ্ভুত ফন্দি যে তাহার ছিল তাহার সীমা নাই। শুকনো কাঠের আঁটি গাছের ডালে বাঁধিয়া তাহাতে আগুন দিত, মুখে কালি ঝুলি মাখিয়া বিশালাক্ষী দেবীর মন্দিরে বহু ক্লেশে খড়া বাহিয়া উঠিয়া বসিয়া থাকিত। গভীর রাত্রিতে ঘরের কানাচে বসিয়া খনা গলায় চাষাদের নাম ধরিয়া ডাকিত, অথচ কেহ কোনো দিন তাহাকে ধরিতে পারে নাই। এবং দিনের বেলায় তাহার চাল চলন স্বভাব চরিত্র দেখিয়া ঘুণাগ্রেও তাহাকে সংশয় করিবার কথা কাহারও মনে উদয় হয় নাই। আর এ শুধু আমাদের গ্রামেই নয়, ৮-১০খানা গ্রামের মধ্যেই সে এই কর্ম করিয়া বেড়াইত। মরিবার সময় নিজের বজ্জাতি সে নিজে স্বীকার করিয়া যায়, এবং ভূতের দৌরাত্ম্যও তখন শেষ হয়। এক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ছিল, হয়তো ছিল না, কিন্তু যাকে বলিতেছিলাম যে সেই ধুলা বালি ভরা বাঁধের উপর যখন হতজ্ঞানের মতো বসিয়া পড়িলাম, তখনই শুধু দুটি লঘু পদধ্বনি শ্মশানের অভ্যন্তরে গিয়া ধীরে ধীরে মিলাইল। মনে হইল সে যেন স্পষ্ট করিয়া জানাইল, ছি ছি, ও তুই কি করিলি? তোকে এতটা পথ যে পথ দেখাইয়া আনিলাম, সে কি ওইখানে বসিয়া পড়িবার জন্য? আয় আয়, একেবারে আমাদের ভিতরে চলিয়া আয়। এমন অসুচি অস্পৃশ্যের মতো প্রাঙ্গণের এক প্রান্তে বসিস না, আমাদের সকলের মাঝখানে আসিয়া বস। কথাগুলো কানে শুনিয়াছিলাম, কিংবা হৃদয় হইতে অনুভব করিয়াছিলাম। এ কথা আজ আর স্মরণ করতে পারি না, কিন্তু তবুও যে চেতনা রহিল তার কারণ চৈতন্যকে পীড়াপিড়ি করিয়া ধরিলে সে এমনি একরকম করিয়া বজায় থাকে, একেবারে যায় না। এ আমি বেশ দেখিয়াছি। তাই দুচোখ মেলিয়া চাহিয়া রহিলাম বটে, কিন্তু সে যেন এক তন্দ্রার চাহনি। সে ঘুমানো নয়, জাগাও নয়, তাহাতে নিদ্রিতের বিশ্রামও থাকে না, সজাগের উদ্যমও আসে না, ওই একরকম। তথাপি এ কথাটা ভুলি নাই যে অনেক রাত্রি হইয়াছে, আমাকে তাঁবুতে ফিরিতে হইবে, এবং সেজন্য একবার অন্তত চেষ্টা করিতাম, কিন্তু মনে হইল সব বৃথা। এখানে আমি ইচ্ছা করিয়া আসি নাই, আসিবার কল্পনাও করি নাই। সুতরাং যে আমাকে এই দুর্গম পথে পথ দেখাইয়া আনিয়াছে তাহার বিশেষ কোনো কাজ আছে, সে আমাকে শুধু শুধু ফিরিতে দিবে না। পূর্বে শুনিয়াছিলাম নিজের ইচ্ছায় ইহাদের হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় না। যে পথে যেমন করিয়াই জোর করিয়া বাহির হও না কেন, সব পথে গোলক ধাঁধার মতো ঘুরাইয়া ফিরাইয়া সাবেক জায়গায় আনিয়া হাজির করে। সুতরাং চঞ্চল হইয়া ছটফট করা সম্পূর্ণ অনাবশ্যক মনে করিয়া কোনো প্রকার গতির চেষ্টা মাত্র না করিয়া যখন স্থির হইয়া বসিলাম, তখন অকস্মাৎ যে জিনিসটি চোখে পড়িয়া গেল তাহার কথা আমি কোনো দিন বিস্মৃত হই নাই। রাত্রির যে একটা রূপ আছে, তাহাকে পৃথিবীর গাছপালা, পাহাড় পর্বত, জল, মাটি, বন, জঙ্গল প্রভৃতি জাতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া একান্ত করিয়া দেখা যায়। ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল। চাহিয়া দেখি অন্তহীন কালো আকাশতলে
পৃথিবী জোড়া আসন করিয়া গভীর রাত্রি নিমিলিত চক্ষে ধ্যানে বসিয়াছে, আর সমস্ত বিশ্ব চরাচর মুখ বুঝিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে। হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে আলোরই রূপ, আধারের রূপ নাই। এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে। এই যে আকাশ বাতাস স্বর্গ মর্ত পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে বাহিরে আধারের প্লাবন বহিয়া যাইতেছে, মরি মরি এমন অপরূপ রূপের প্রস্রবণ আর কবে দেখিয়াছি? এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত, যত সীমাহীন, তাহা তো ততই অন্ধকার, অগাধ বারিধি মুষি কৃষ্ণ, অগম্ব গহন অরণ্যানী ভীষণ আধার, সর্বলোকাশ্রয়, আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণ পুরুষও মানুষের চোখে নিবিড় আধার। কিন্তু সে কি রূপের অভাবে? যাহাকে বুঝি না, জানি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না, তাহাই তো অন্ধকার। মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, তাই তার পরলোকের পথ এমন দুস্তর আধারে মগ্ন। তাই রাধার দু চক্ষু ভরিয়া যে রূপ প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়া দিল, তাহাও ঘনশ্যাম। কখনো এ সকল কথা ভাবি নাই, কোনোদিন এ পথে চলি নাই। তবুও কেমন করিয়া জানি না, এই ভয়াকীর্ণ মহা শ্মশান প্রান্তে বসিয়া নিজের এই নিরুপায় নিঃসঙ্গ একাকিত্বকে অতিক্রম করিয়া আজ হৃদয়ে ভরিয়া একটা অকারণ রূপের আনন্দ খেলিয়া বেড়াইতে লাগিল। এবং অত্যন্ত অকস্মাৎ মনে হইল, কালোর যে এত রূপ ছিল সে তো কোনো দিন জানি নাই। তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুৎসিত নয়। একদিন যখন সে আমাকে দেখা দিতে আসিবে, তখন হয়তো তার এমনি অফুরন্ত সুন্দর রূপে আমার দুচক্ষু জুড়াইয়া যাইবে। আর সে দেখার দিন যদি আজই আসিয়া থাকে, তবে হে আমার কালো, হে আমার অভ্যগ্র পদধ্বনি, হে আমার সর্ব দুঃখ ভয় ব্যথাহারী অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমার এই অন্ধত মশাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। সহসা মনে হইল, তাই তো তাহার ওই নির্বাণ আহ্বান উপেক্ষা করিয়া অত্যন্ত হীন অন্তেবাসীর মতো এই বাহিরে বসিয়া আছে কি জন্য? একেবারে ভিতরে মাঝখানে গিয়া বসি না কেন? নামিয়া গিয়া ঠিক মধ্যস্থলে একেবারে চাপিয়া বসিয়া পড়িলাম। কতক্ষণ যে এখানে এইভাবে স্থির হইয়াছিলাম তখন হুঁশ ছিল না। হুঁশ হইলে দেখিলাম তেমন অন্ধকার আর নাই। আকাশের এক প্রান্ত যেন স্বচ্ছ হইয়া গিয়াছে এবং তাহারই অদূরে শুকতারা তপ তপ করিয়া চলিতেছে। একটা চাপা কথাবার্তার কোলাহল কানে গেল। ঠাহর করিয়া দেখিলাম দূরে শিমুল গাছের আড়ালে বাঁধের উপর দিয়া কাহারা যেন চলিয়া আসিতেছে এবং তাহাদের দুই চারিটা লণ্ঠনের আলোকও আশেপাশে ইতস্তত দুলিতেছে। পুনর্বার বাঁধের উপর উঠিয়া সেই আলোকেই দেখিলাম দুইখানা গরুর গাড়ির অগ্র পশ্চাৎ জন কয়েক লোক এই দিকেই অগ্রসর হইতেছে। বুঝিলাম কাহারা এই পথে স্টেশনে যাইতেছে। মাথায় সুবুদ্ধি আসিল যে পথ ছাড়িয়া আমার দূরে সরিয়া যাওয়া আবশ্যক, কারণ আগন্তুকের জল যত বুদ্ধিমান এবং সাহসী হোক, হঠাৎ এই অন্ধকার রাত্রিতে এরূপ স্থানে আমাকে একাকী ভূতের মতো দাঁড়াইয়া থাকিতে দেখিলে আর কিছু না করুক, একটা বিষম হই হই রই রই চিৎকার তুলিয়া দেবে।
তাহাতে আর সংশয় নাই। ফিরিয়া আসিয়া পূর্বস্থানে দাঁড়াইলাম এবং অনতিকাল পরেই ছই দেওয়া দুইখানি গোশকট ৫-৬ জনের প্রহরায় সম্মুখে আসিয়া উপস্থিত হইল। একবার মনে হইল ইহাদের অগ্রগামী লোক দুটা আমার দিকে চাহিয়াই ক্ষণকালের জন্য স্থির হইয়া দাঁড়াইয়া অতি মৃদু কণ্ঠে কি যেন বলা বলি করিয়ায় পুনরায় অগ্রসর হইয়া গেল এবং অনতিকাল মধ্যেই সমস্ত দলবল বাঁধের একটা ঝাঁকড়া গাছের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। রাত্রি আর বেশি বাকি নাই। অনুভব করিয়া ফিরিবার উপক্রম করিতেছি, এমনি সময়ে সেই বৃক্ষান্তরাল হইতে সুউচ্চ কণ্ঠের ডাক কানে গেল। শ্রীকান্ত বাবু। কে রে? রতন? আজ্ঞে হ্যাঁ বাবু, আমি। একটু এগিয়ে আসুন। দ্রুত পদে বাঁধের উপরে উঠিয়া ডাকিলাম, রতন, তোরা কি বাড়ি যাচ্ছিস? হ্যাঁ বাবু, বাড়ি যাচ্ছি, মা গাড়িতে আছেন। অদূরে উপস্থিত হইতেই পিয়ারি পর্দার বাহিরে মুখ বাড়াইয়া কহিল, এ যে তুমি ছাড়া আর কেউ নয় তা আমি দারোয়ানের কথা শুনেই বুঝতে পেরেছি। গাড়িতে উঠে এসো, কথা আছে। আমি সন্নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলাম, কি কথা? উঠে এসো বলছি। না, তা পারবো না, সময় নেই। ভোরের আগেই আমাকে তাঁবুতে পৌঁছতে হবে। পিয়ারি হাত বাড়াইয়া খপ করিয়া আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া তীব্র জিদের স্বরে বলিল, চাকর বাকরের সামনে আর ঢলাঢলি করো না, তোমার পায়ে পড়ি, একবার উঠে এসো। তাহার অস্বাভাবিক উত্তেজনায় কতকটা যেন হতবুদ্ধি হইয়াই গাড়িতে উঠিয়া বসিলাম। পিয়ারি গাড়ি হাঁকাইতে আদেশ দিয়া কহিল, আজ আবার এখানে তুমি কেন এলে? জানি না। পিয়ারি এখনো আমার হাত ছাড়ে নাই, বলিল, জানো না? আচ্ছা বেশ, কিন্তু লুকিয়ে এসেছিলে কেন? এখানে আসার কথা কেউ জানে না বটে, কিন্তু লুকিয়ে আসিনি। মিথ্যে কথা। না। তার মানে? মানে যদি খুলে বলি বিশ্বাস করবে? আমি লুকিয়েও আসিনি, আসবার ইচ্ছেও ছিল না। তাহলে তাঁবু থেকে তোমাকে উঠিয়ে এনেছে বোধ করি বলতে চাও? না, তা বলতে চাইনি। উড়িয়ে কেউ আনেনি, নিজের পায়ে হেঁটেই এসেছি সত্যি, কিন্তু কেন এলুম, কখন এলুম তা বলতে পারিনি। পিয়ারি চুপ করিয়া রহিল। আমি বলিলাম, রাজলক্ষ্মী, তুমি বিশ্বাস করতে পারবে কিনা জানি নে, কিন্তু বাস্তবিক ব্যাপারটা একটু আশ্চর্য। বলিয়া আমি সমস্ত ঘটনাটা আনুপূর্বিক বিবৃত করিলাম। শুনিতে শুনিতে আমার হাত ধরা তাহার হাতখানা বারংবার শিহরিয়া উঠিল, কিন্তু সে একটা কথাও কহিল না। পর্দা তোলা ছিল। পিছনে চাহিয়া দেখিলাম আকাশ ফর্সা হইয়া গেছে। এইবার আমি যাই। না। না? কিরকম? এমনভাবে চলে যাওয়ার অর্থ কি হবে জানো? জানি, সব জানি, কিন্তু এরা তো তোমার অভিভাবক নয় যে মানের দায়ে প্রাণ দিতে হবে। বলিয়া সে আমার হাত ছাড়িয়া দিয়া পা ধরিয়া ফেলিয়া রুদ্ধস্বরে বলিয়া উঠিল, কান্তদা, কিন্তু সেখানে ফিরে গেলে তুমি আর বাঁচবে না। তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, কিন্তু সেখানেও ফিরে যেতে দেব না। তোমার টিকিট কেটে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, কিংবা যেখানে খুশি যাও, কিন্তু ওখানে আর যেও না, এক দণ্ডও না। আমার কাপড় চোপড় রয়েছে যে। থাক, পরে থাক। তাদের ইচ্ছে হয় তোমাকে পাঠিয়ে দেবে, না হয় থাকবে। তার দাম বেশি নয়। তার দাম বেশি নয় সত্য, কিন্তু যে মিথ্যা কুৎসার রটনা হবে তার দাম তো কম নয়। পিয়ারি আমার পা ছাড়িয়া দিয়া চুপ করিয়া বসিয়া রহিল। গাড়ি এই সময় মোড় ফিরিতেই পিছনটা আমার সম্মুখে আসিয়া পড়িল। হঠাৎ মনে হইল সম্মুখের ওই পূর্ব আকাশটার সঙ্গে এই পতিতার মুখের কি যেন একটা নিগূঢ় সাদৃশ্য রহিয়াছে। উভয়ের মধ্য দিয়াই যেন একটা বিরাট অগ্নিপিণ্ড
অন্ধকার ভেদ করিয়া আসিতেছে, তাহারই আভাস দেখা দিয়েছে। চুপ করে রইলে যে? কিন্তু জানো কান্তদা, যে কলম দিয়ে সারা জীবন শুধু জলখত তৈরি করেছি, সেই কলমটা দিয়েই আজ যে আর দানপত্র লিখতে হাত সরছে না যবে। আচ্ছা যাও, কিন্তু কথা দাও আজ বেলা 12টার আগেই বেরিয়ে পড়বে। আচ্ছা। কারো কোনো অনুরোধেই আজ রাত্রি ওখানে কাটাবে না, বলো? না। পিয়ারি হাতের আংটি খুলিয়া আমার পায়ের উপর রাখিয়া গলবস্ত্র হইয়া প্রণাম করিল এবং পায়ের ধুলা মাথায় লইয়া আংটিটা আমার পকেটে ফেলিয়া দিল। তবে যাও, বোধ করি ক্রোশ দেড়েক পথ তোমাকে বেশি হাঁটতে হবে। গোজান হইতে অবতরণ করিলাম, তখন প্রভাত হইয়াছিল। পিয়ারি অনুনয় করিয়া কহিল, আমার আর একটি কথা তোমাকে রাখতে হবে, বাড়ি ফিরে গিয়ে একখানি চিঠি লিখে দেবে। আমি স্বীকার করিয়া প্রস্থান করিলাম। একটিবারও পিছনে চাহিয়া দেখিলাম না। তখনও তাহারা দাঁড়াইয়া আছে কিংবা অগ্রসর হইয়াছে, কিন্তু বহুদূর পর্যন্ত অনুভব করিতে পারিলাম দুটি চক্ষের সজল করুণ দৃষ্টি আমার পিঠের উপর বারংবার আছাড় খাইয়া পড়িতেছে। আড্ডায় পৌঁছাইতে প্রায় 8টা বাজিয়া গেল। পথের ধারে পিয়ারির ভাঙা তাঁবুর বিক্ষিপ্ত পরিত্যক্ত জিনিসগুলো চোখে পড়িবা মাত্র একটি নিষ্ফল ক্ষোভ বুকের মধ্যে যেন হাহাকার করিয়া উঠিল। মুখ ফিরাইয়া দ্রুত পদে তাঁবুর মধ্যে গিয়া প্রবেশ করিলাম। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, আপনি বড় ভোরে বেড়াতে বার হয়েছিলেন? আমি হ্যাঁ বা না কোনো কথাই না বলিয়াই শয্যায় চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। পিয়ারির কাছে যে সত্য করিয়াছিলাম, তাহা যে রক্ষাও করিয়াছিলাম, বাটি ফিরিয়া এই সংবাদ জানাইয়া তাহাকে চিঠি দিলাম। অবিলম্বে জবাব আসিল। আমি একটা বিষয় বারবার লক্ষ্য করিয়াছিলাম। কোনোদিন পিয়ারি আমাকে তাহার পাটনার বাটিতে যাইবার জন্য পীড়াপীড়িত তো করে নাই, সামান্য একটা মুখের নিমন্ত্রণ পর্যন্ত জানাই নাই। এই পত্রের মধ্যেও তাহার লেশ মাত্র ইঙ্গিত ছিল না, শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল, যাহা আমি আজও ভুলি নাই। সুখের দিনে না হোক, দুঃখের দিনে তাহাকে বিস্মৃত না হই, এই প্রার্থনায় দিন কাটিতে লাগিল। পিয়ারির স্মৃতি ঝাপসা হইয়া প্রায় বিলীন হইয়া গেল। কিন্তু এই একটা আশ্চর্য ব্যাপার মাঝে মাঝে আমার চোখে পড়িতে লাগিল। এবার শিকার হইতে ফিরিয়া পর্যন্ত আমার মন যেন কেমন বিমনা হইয়া গেছে, কেমন যেন একটা অভাবের বেদনা চাপা সর্দির মতো দেহের রন্ধ্রে রন্ধ্রে পরিব্যাপ্ত হইয়া গেছে। বিছানায় শুইতে গেলেই তাহা খচখচ করিয়া বাজে। এটা মনে পড়ে সেদিনটা হোলির রাত্রি। মাথা হইতে তখনও আবিরের গুঁড়া সাবান দিয়া ঘষিয়া তুলিয়া ফেলা হয় নাই। ক্লান্ত বিবশ দেহে শয্যার উপর পড়িয়াছিলাম। পাশের জানালাটা খোলা ছিল, তাই দিয়া সম্মুখের অশ্বত্থ গাছের ফাঁক দিয়া আকাশ ভরা জ্যোৎস্নার দিকে চাহিয়াছিলাম। এতটাই মনে পড়ে। কিন্তু কেন যে দৌড় খুলিয়া সোজা স্টেশনে চলিয়া গেলাম এবং পাটনার টিকিট কাটিয়া ট্রেনে চড়িয়া বসিলাম, তাহা মনে পড়ে না। রাত্রিটা গেল, কিন্তু দিনের বেলা যখন শুনিলাম সেটা বার স্টেশন এবং পাটনার আর বেশি দেরি নাই, তখন হঠাৎ সেখানেই নামিয়া পড়িলাম। পকেটে হাত দিয়া দেখি উদ্বেগের কিছুমাত্র হেতু নাই। দুয়ানি এবং পয়সাতে 10টা পয়সা তখনও আছে। খুশি হইয়া দোকানের সন্ধানে স্টেশন হইতে বাহির হইয়া গেলাম। দোকান মিলিল চূড়া, দহি এবং শর্করা সংযোগে অত্যুৎকৃষ্ট ভোজন সম্পন্ন করিতে অর্ধেক ব্যয় হইয়া গেল। তা যাক, জীবনে অমন কত যায়, সেজন্যে ক্ষুণ্ণ হওয়া কাপুরুষতা।
গ্রামে পরিভ্রমণ করিতে বাহির হইলাম। ঘণ্টাখানেক ঘুরিতে না ঘুরিতে টের পাইলাম জায়গাটার দধি ও চূড়া যে পরিমাণে উপাদেয়, পানীয় জলটা সেই পরিমাণে নিকৃষ্ট। আমার অমন ভুরি ভোজন এইটুকু সময়ের মধ্যে এমনি পরিপাক করিয়া নষ্ট করিয়া দিল যে মনে হইতে লাগিল যেন 10-20 দিন তণ্ডুল কণাটিও মুখে যায় নাই। এরূপ কদর্য স্থানে বাস করা আর একদণ্ড উচিত নয় মনে করিয়া স্থান ত্যাগের কল্পনা করিতেছি। দেখি অদূরে একটা আমবাগানের ভিতর হইতে ধূম দেখা দিয়াছে। আমার ন্যায়শাস্ত্র জানা ছিল, ধূম দেখিয়া অগ্নি নিশ্চয় অনুমান করিলাম, বরঞ্চ অগ্নিরও হেতু অনুমান করিতে আমার বিলম্ব হইল না। সুতরাং সোজা সেই দিকে অগ্রসর হইয়া গেলাম। পূর্বেই বলিয়াছি জলটা এখানকার বড় বদ। বাহ, এই তো চাই। এই যে খাঁটি সন্ন্যাসীর আশ্রম, মস্ত ধুনির উপর লোটায় করিয়া চায়ের জল চড়িয়াছে। বাবা অর্ধমূর্তিত চক্ষে সম্মুখে বসিয়া আছেন। তাহার আশেপাশে গাঁজার উপকরণ। একজন বাচ্চা সন্ন্যাসী একটা ছাগি দহন করিতেছে। চা সেবায় লাগিবে গোটা 2 উট, গোটা 2 টাট্টু ঘোড়া এবং সবৎসা গাভী কাছাকাছি গাছের ডালে বাঁধা রহিয়াছে। পাশে একটা ছোট তাঁবু। উঁকি মারিয়া দেখি ভিতরে আমার বয়সী এক চেলা 2 পায়ে পাথরের বাটি ধরিয়া মস্ত একটা নিমদণ্ড দিয়া ভাং তৈয়ারি করিতেছে। দেখিয়া আমি ভক্তিতে আপ্লুত হইয়া গেলাম এবং চক্ষের পলকে সাধু বাবাজির পদতলে একেবারে লুটাইয়া পড়িলাম। পদধূলি মস্তকে ধারণ করিয়া করজোড়ে মনে মনে বলিলাম, ভগবান, তোমার কি অসীম করুণা! কি স্থানেই আমাকে আনিয়া দিলে, চুলোই জাগে পিয়ারি। এই মুক্তিমার্গের সিংহদ্বার ছাড়িয়া তিলার্ধ যদি অন্যত্র যাই, আমার যেন অনন্ত নরকেও আর স্থান না হয়। সাধুজি বলিলেন, কেউ বেটা? আমি গৃহত্যাগী, মুক্তিপথান্বেষী, হতভাগ্য শিশু। আমাকে দয়া করিয়া তোমার চরণ সেবার অধিকার দাও। সাধুজি মৃদু হাস্য করিয়া 12 মাথা নাড়াইয়া হিন্দি করিয়া সংক্ষেপে বলিলেন, বেটা, ঘর ফিরিয়া যাও। এই পথ অতি দুষ্কম, অতি দুষ্কম। বাবা, মহাভারতে লেখা আছে, মহাপাপিষ্ঠ জগাই মাধাই বশিষ্ঠ মুনির পা ধরিয়া স্বর্গে গিয়াছিলেন। আর আপনার পা ধরিয়া আমিও কি মুক্তি পাইব না? নিশ্চয়ই পাইব। बात तो तेरा सच्चा है बेटा। अच्छा बेटा, राम जी का जो खुशी। যিনি দুগ্ধ দহন করিতেছিলেন তিনি আসিয়া চা তৈরি করিয়া বাবাকে দিলেন। তাহার সেবা হইয়া গেলে আমরা প্রসাদ পাইলাম। ভাং তৈয়ারি হইতেছিল সন্ধ্যার জন্যে। তখনও বেলা ছিল। সুতরাং অন্য প্রকার আনন্দের উদ্যোগ করিতে বাবা তাঁর দ্বিতীয় চেলাকে গঞ্জিগার কলিকাটা ইঙ্গিতে দেখাইয়া দিলেন এবং প্রস্তুত হইতে বিলম্ব না হয় সে বিষয়ে বিশেষ করিয়া উপদেশ দিলেন। 8 ঘণ্টা কাটিয়া গেল। সর্বদর্শী বাবা আমার প্রতি পরম তুষ্ট হইয়া বলিলেন, হ্যাঁ বেটা, তোমার অনেক গুণ। তুমি আমার চেলা হইবার উপযুক্ত পাত্র। আমি পরমানন্দে আর একবার বাবার পদধূলি মস্তকে গ্রহণ করিলাম। পরদিন প্রাতঃস্নান সারিয়া আসিলাম। দেখিলাম গুরুজির আশীর্বাদে অভাব কিছুরই নাই। প্রধান চেলা যিনি, তিনি টাটকা 1 সুট গেরুয়া বস্ত্র, জোড়া 10 ছোট বড় রুদ্রাক্ষ মালা এবং 1 জোড়া পিতলের তাগা বাহির করিয়া দিলেন। যেখানে যেটি মানায় সাজগোজ করিয়া খানিকটা ধুনির ছাই মাথায় মুখে মাখিয়া ফেলিলাম। চোখ টিপিয়া কহিলাম, বাবাজি, আয়না টায়না হ্যাঁ, এই মুখখানা যে ভারী একবার দেখতে ইচ্ছে হচ্ছে। দেখিলাম তাহারও রসবোধ আছে, তথাপি
একটুখানি গম্ভীর হইয়া তাচ্ছিল্য ভরেই বলিলেন, হ্যাঁ একটু। তবে লুকিয়ে আনো না একবার। মিনিট দুই পরে আয়না লইয়া একটা গাছের আড়ালে গেলাম। পশ্চিমী নাপিতেরা যেরূপ একখানি আয়না হাতে ধরাইয়া দিয়া ক্ষৌরকর্ম সম্পন্ন করে, সেইরূপ ছোট একটুখানি টিন মোড়া আরশি, তা হোক একটুখানি দেখিলাম। যত্নে এবং সদা ব্যবহারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা দেখিয়া আর হাসিয়া বাঁচি না। কে বলিবে আমি সেই শ্রীকান্ত, যিনি কিছুকাল পূর্বেই রাজা রাজারার মজলিসে বসিয়া বাইজির গান শুনিতেছিলেন। তা যাক, ঘণ্টাখানেক পরে গুরু মহারাজের সমীপে দীক্ষার জন্য নীত হইলাম। মহারাজ চেহারা দেখিয়া সাতিশয় প্রীত হইয়া বলিলেন, বেটা মহিনা এক আজ ঠেহরো। মনে মনে বহুত আচ্ছা বলিয়া তার পদধূলি গ্রহণ করিয়া যুক্ত করে ভক্তি ভরে এক পাশে বসিলাম। আজ কথায় কথায় তিনি আধ্যাত্মিকতার অনেক উপদেশ দিলেন। ইহার দুরূহতার বিষয়, ইহার গভীর বিরাগ এবং কঠোর সাধনার বিষয়। আজকাল ভণ্ড পাষণ্ডেরা কি প্রকারে ইহাকে কলঙ্কিত করিতেছে তাহার বিশেষ বিবরণ এবং ভগবৎ পাদপদ্মে মতি স্থির করিতে হইলেই বা কি কি আবশ্যক, এতৎপক্ষে বৃক্ষজাতীয় শুষ্ক বস্তুবিশেষের ধূম ঘন ঘন মুখবিবর দ্বারা শোষণ করত, নাসারন্ধ্রপথে শনৈ শনৈ বিনির্গত করায় কিরূপ আশ্চর্য উপকার তাহা বুঝাইয়া দিলেন। এবং এ বিষয়ে আমার নিজের অবস্থা যে অত্যন্ত আশাপ্রদ সে ইঙ্গিত করিয়াও আমার উৎসাহ বর্ধন করিলেন। এইরূপে সেদিন মোক্ষপথের অনেক নিগূঢ় তাৎপর্য অবগত হইয়া গুরু মহারাজের তৃতীয় চেলাগিরিতে বহাল হইয়া গেলাম। গভীর বিরাগ এবং কঠোর সাধনার জন্য মহারাজের আদেশে আমাদের সেবার ব্যবস্থাটা অমনি একটু কঠোর রকমের ছিল, তাহার পরিমাণও যেমনি, রসনাতেও তাহা তেমনি। চা, রুটি, ঘৃত, দধি, দুগ্ধ, চূড়া, শর্করা ইত্যাদি কঠোর সাত্ত্বিক ভোজন এবং তাহা জীর্ণ করিবার অনুমান আবার ভগবত পদারবিন্দ হইতেও চিত্ত বিক্ষিপ্ত না হয়, সেদিকেও আমাদের লেশমাত্র অবহেলা ছিল না। ফলে আমার শুকনো কাঠে ফুল ধরিয়া গেল। একটুখানি ভুঁড়ির লক্ষণও দেখা দিল। একটা কাজ ছিল। ভিক্ষায় বাহির হওয়া সন্ন্যাসীর পক্ষে ইহা সর্বপ্রধান কাজ না হইলেও একটা প্রধান কাজ বটে, কারণ সাত্ত্বিক ভোজনের সহিত ইহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু মহারাজ নিজে ইহা করিতেন না, আমরা তাহার সেবকেরা পালা করিয়া করিতাম। সন্ন্যাসীর অপরাপর কর্তব্যে আমি তাহার অন্য দুই চেলাকে অতি সত্বরে ডিঙাইয়া গেলাম। শুধু এইটাতেই বরাবর খোঁড়াইতে লাগিলাম। এটা কোনোদিনই নিজের কাছে সহজ এবং রুচিকর করিয়া তুলিতে পারিলাম না। তবে এই একটা সুবিধা ছিল, সেটা হিন্দুস্থানীদের দেশ। আমি ভালো মন্দর কথা বলিতেছি না, আমি বলিতেছি বাংলাদেশের মতো সেখানকার মেয়েরা হাত জোড়া আর একবারই এগিয়ে দেখ বলিয়া উপদেশ দিত না, এবং পুরুষেরাও চাকরি না করিয়া ভিক্ষা করি কেন তাহার কৈফিয়ত তলব করিত না। ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি গৃহস্থই সেখানে ভিক্ষা দিত, কেহই বিমুখ করিত না। এমনি দিন যায়। দিন 15 তো সেই আমবাগানের মধ্যেই কাটিয়া গেল। দিনের কোনো বালাই নাই, শুধু রাত্রে মশার কামড়ের জ্বালায় মনে হইত থাক মুখ্য সাধন, গায়ের চামড়া আর একটু মোটা করিতে না পারিলে তো আর বাঁচি না। অন্যান্য বিষয়ে বাঙালি যত সেরাই হোক, এ বিষয়ে বাঙালির চেয়ে হিন্দুস্তানি চামড়া যে সন্ন্যাসের পক্ষে ঢের বেশি অনুকূল তাহা স্বীকার করিতেই হইবে। সেদিন প্রাতঃস্নান করিয়া সাত্ত্বিক ভোজনের চেষ্টায় বহির্গত হইতেছি। গুরু মহারাজ ডাকিয়া বলিলেন,
भरद्वाज मुनि बसहि प्रयागा जिन्हि रमपद অতি অনুরাগা। অর্থাৎ স্ট্রাইক দ্য টেন্ট, প্রয়াগ যাত্রা করিতে হইবে। কিন্তু কাজ তো সহজ নয়। সন্ন্যাসীর যাত্রা কিনা, পা বাঁধা টাট্টু খুঁজিয়া আনিয়া বোঝাই দিতে, উটের উপরে মহারাজের জিন কষিয়া দিতে, গরু ছাগল সঙ্গে লইতে, পোটলা পুঁটলি বাঁধিতে গুছাইতে এক বেলা গেল। তারপরে রওনা হইয়া ক্রোশ দুই দূরে সন্ধ্যার প্রাক্কালে বিঠৌরা গ্রাম প্রান্তে এক বিরাট বটমূলে আস্তানা ফেলা হইল। জায়গাটি মনোরম, গুরু মহারাজের দিব্য পছন্দ হইল। তা তো হইল, কিন্তু সেই ভরদ্বাজ মুনির আস্তানায় পৌঁছিতে যে কয় মাস লাগিবে সে তো অনুমান করিতেই পারিলাম না। এই বিঠৌরা গ্রামের নামটা কেন আমার মনে আছে তাহা এইখানে বলিব। সেদিনটা পূর্ণিমা তিথি। অতএব গুরু আদেশে আমরা তিনজনেই তিন দিকে ভিক্ষার জন্য বাহির হইয়া পড়িয়াছিলাম। একা হইলে উদারপূর্তির জন্য চেষ্টা চরিত্র মন্দ করিতাম না, কিন্তু আজ আমার সে চার ছিল না। সেজন্যই অনেকটা নিরর্থক ঘুরিয়া বেড়াইতেছিলাম। একটা বাড়ির খোলা দরজার ভিতর দিয়া হঠাৎ একটা বাঙালি মেয়ের চেহারা চোখে পড়িয়া গেল। তার কাপড়খানা যদিও দেশি তাঁতে বোনা গুণচটের মতোই ছিল, কিন্তু পরিবার বিশেষ ভঙ্গিটাই আমার কৌতূহল উদ্রেক করিয়াছিল। ভাবিলাম 5-6 দিন এই গ্রামে আছি, প্রায় সব ঘরেই গিয়াছি, কিন্তু বাঙালি মেয়ে তো দূরের কথা, একটা পুরুষের চেহারাও তো চোখে পড়ে নাই। সাধু সন্ন্যাসীর অবারিত দ্বার ভিতরে প্রবেশ করিতেই মেয়েটি আমার পানে চাহিয়া রহিল। তাহার মুখখানি আমি আজও মনে করিতে পারি। তাহার কারণ এই যে 10-11 বছরের মেয়ের চোখে এমন করুণ, এমন মলিন উদাস চাহনি আমি আর কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। তাহার মুখে, তাহার ঠোঁটে, তাহার চোখে, তাহার সর্বাঙ্গ দিয়া দুঃখ এবং হতাশা যেন ফাটিয়া পড়িতেছিল। আমি একেবারেই বাংলা করিয়া বলিলাম, চারটি ভিক্ষা আনো দেখি মা। প্রথমটা সে কিছুই বলিল না। তারপরে তার ঠোঁট দুটি বার দুই কাঁপিয়া ফুলিয়া উঠিল। তারপর সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। আমি মনে মনে একটু লজ্জিত হইয়া পড়িলাম, কারণ সম্মুখে কেহ না থাকিলেও পাশের ঘর হইতে বেহারি মেয়েদের কথাবার্তা শোনা যাইতেছিল। তাহাদের কেহ হঠাৎ বাহির হইয়া এ অবস্থায় উভয়কে দেখিয়া কি ভাবিবে, কি বলিবে তাহা ভাবিয়া না পাইয়া দাঁড়াইব কি প্রস্থান করিব স্থির করিবার পূর্বেই মেয়েটি কাঁদিতে কাঁদিতে এক নিঃশ্বাসে সহস্র প্রশ্ন করিয়া ফেলিল। তুমি কোথা থেকে আসছো? কোথায় থাকো তুমি? তোমার বাড়ি কি বর্ধমানের রাজপুরে? মেয়েটি হাত দিয়া চোখের জল মুছিয়া বলিল, হ্যাঁ, আমার বাবার নাম গৌরী দেয়ারি, আমার দাদার নাম রামলাল দেওয়ারি। তাদের তুমি চেনো গো? আমি 3 মাস শ্বশুর বাড়ি এসেছি, এখানে একখানি চিঠিও পাইনি। বাবা, মা, দাদা, গিরিবালা আর খোকা। খোকা কেমন আছে? কিছুই জানি নে। ওই যে অসুস্থ গাছ, তলায় আমার দিদি শ্বশুর বাড়ি। পশুমারে দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। এরা বলে না, সে কলেরাই মরেছে। আমি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেলাম। ব্যাপার কি? এরা তো দেখছি পুরা হিন্দুস্তানি, অথচ মেয়েটি একেবারে খাঁটি বাঙালির মেয়ে। এত দূরে এই বাড়িতে এদের শ্বশুর বাড়িতেই বা কি করিয়া হইল? আর ইহাদের স্বামী শ্বশুর শাশুড়ি বা এখানে কি করিতে আসিল? তোমার দিদি গলায় দড়ি দিল কেন? দিদি রাজপুর যাওয়ার জন্য দিন রাত কাঁদতো, খেত না, শুতো না। তাই তার চুল আড়াই বেঁধে
তাকে সারা দিন রাত দাঁড় করিয়ে রেখেছিল, তাই তো দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। তোমারও শ্বশুর শাশুড়ি কি হিন্দুস্তানি? মেয়েটি আর একবার কাঁদিয়া ফেলিল, কহিল, হ্যাঁ, আমি তাদের কথা কিছুই বুঝতে পারিনি, তাদের রান্নাও মুখে দিতে পারিনি। আমি তো দিন রাত কাঁদি, কিন্তু বাবা আগে চিঠিও লেখে নিয়েও যায় না। আচ্ছা, তোমার বাবা এত দূরে তোমার বিয়ে দিলেন কেন? আমরা যে দেওয়ারি, আগে ঘর অতি শীতে পাওয়া যায় না। তোমাকে কি এরা মারধর করে? করে না, এই 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 দেখো দেখো দেখো। বলিয়া মেয়েটি বাহুতে, পিঠের উপর, গালের উপর দাগ দেখাইয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে কাঁদিতে কহিল, আমি দিদির মতো গলায় দড়ি দিয়ে মরবো। তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষুও সজল হইয়া উঠিল। আর প্রশ্নোত্তর বা ভিক্ষার অপেক্ষা না করিয়াই বাহির হইয়া পড়িলাম। মেয়েটি কিন্তু আমার পিছনে পিছনে আসিয়া বলিতে লাগিল, আমার বাবাকে গিয়ে তুমি বলবে তো আমাকে একবার নিয়ে যেতে, নইলে নইলে কিন্তু আমি। বলিতে আমি কোনো মতে একটা ঘাড় নাড়িয়া সায় দিয়া দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেলাম। মেয়েটির বুক চেঁড়া আবেদন আমার দুই কানের মধ্যে বাজিতেই লাগিল। রাস্তার মোড়ের উপরেই একটা মুদির দোকান। প্রবেশ করিতেই দোকানদার সসম্মানে অভ্যর্থনা করিল। খাদ্যদ্রব্য ভিক্ষা না করিয়া যখন একখানা চিঠির কাগজ ও কালি কলম চাহিয়া বসিলাম, তখন সে কিছু আশ্চর্য হইল বটে, কিন্তু প্রত্যাখ্যান করিল না। সেইখানে বসিয়া গৌরী তিওয়ারির নামে একখানা পত্র লিখিয়া ফেলিলাম। সমস্ত বিবরণ বিবৃত করিয়া পরিশেষে একথাও লিখিতে ছাড়িলাম না যে মেয়েটির দিদি সম্প্রতি গলায় দড়ি দিয়া মরিয়াছে, এবং সেও মারধর অত্যাচার সহ্য করিতে না পারিয়া সেই পথে যাইবার সংকল্প করিয়াছে। তিনি নিজে আসিয়া ইহার বিহিত না করিলে কি ঘটে বলা যায় না। খুব সম্ভব তোমার চিঠিপত্র ইহারা মেয়েটিকে দেয় না। ঠিকানা দিলাম বর্ধমান জেলার রাজপুর গ্রাম। জানি না সে পত্র গৌরী তিওয়ারির কাছে পৌঁছিয়াছিল কিনা, এবং পৌঁছাইলেও সে কিছু করিয়াছিল কিনা, কিন্তু ব্যাপারটা আমার মনের মধ্যে এমনি মুদ্রিত হইয়া গিয়াছিল যে এতকাল পরেও সমস্ত স্মরণে রইয়াছে, এবং এই আদর্শ হিন্দু সমাজের সূক্ষ্মাতি সূক্ষ্ম জাতিভেদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব আজিও যায় নাই। হইতে পারে এই জাতিভেদ ব্যাপারটা খুব ভালো। এই উপায়ে সনাতন হিন্দু জাতিটা যখন আজ পর্যন্ত বাঁচিয়া আছে, তখন ইহার প্রচণ্ড উপকারিতা সম্বন্ধে সংশয় করিবার, প্রশ্ন করিবার আর কিছুই নাই। কে কোথায় দুটো হতভাগা মেয়ে দুঃখ সহ্য করিতে না পারিয়া গলায় দড়ি দিয়া মরিবে বলিয়া ইহার কঠোর বন্ধন এক বিন্দু শিথিল করার কল্পনা করাও পাগলামি। কিন্তু মেয়েটির কান্না যে লোক চোখে দেখিয়াছে তাহার সাধ্য নাই। এ প্রশ্ন নিজের নিকট হইতে থামাইয়া রাখে যে কোনো মতে টিকিয়া থাকাই কি চরম সার্থকতা। এমন অনেক জাতি তো আছে, টিকিয়া আছে। কুকিরা আছে, কোল ভিল সাঁওতালেরা আছে। প্রশান্ত মহাসাগরে অনেক ছোটখাটো দ্বীপের অনেক ছোটখাটো জাতির মানুষ সৃষ্টির শুরু হইতেই বাঁচিয়া আছে। আফ্রিকায় আছে, আমেরিকায় আছে। তাহাদেরও এমন সকল কড়া সামাজিক আইন কানুন আছে যে শুনিলে গায়ের রক্ত জল হইয়া যায়। বয়সের হিসাবে তাহারা ইউরোপের অনেক জাতির অতি বৃদ্ধ প্রপিতামহের চেয়েও প্রাচীন, আমাদের চেয়েও পুরাতন। কিন্তু তাই বলিয়াই যে ইহারা আমাদের চেয়ে সামাজিক আচার ব্যবহারে শ্রেষ্ঠ, এমন অদ্ভুত সংশয় বোধ করি কাহারও মনে ওঠে না। সামাজিক সমস্যা ঝাঁক বাঁধিয়া দেখা দেয় না, এমনই এক আধটা কচ্ছিত
আবির্ভূত হয়। নিজের বাঙালি মেয়ে দুটির খোট্টার ঘরে বিবাহ দেবার সময় গৌরী তিওয়ারির মনে বোধ করি এরূপ প্রশ্ন আসিয়াছিল, কিন্তু সে বেচারা এই দুরূহ প্রশ্নের কোনো পথ খুঁজিয়া পায় নাই। শেষে সামাজিক যুপকাষ্ঠে কন্যা দুটিকে বলি দিতে বাধ্য হইয়াছিল। যে সমাজ এই দুইটি নিরুপায় ক্ষুদ্র বালিকার জন্য স্থান করিয়া দিতে পারে নাই, যে সমাজ আপনাকে এতটুকু প্রসারিত করিবার শক্তি রাখে না, সে পঙ্গু আড়ষ্ঠ সমাজের জন্য মনের মধ্যে কিছুমাত্র গৌরব অনুভব করতে পারিলাম না। কোথায় একজন মস্ত বড়লোকের লেখায় পড়িয়াছিলাম, আমাদের সমাজ জাতিভেদ বলিয়া যে একটা বড় রকম সামাজিক প্রশ্নের উত্তর জগতের সমক্ষে ধরিয়া দিয়াছিল, তাহার চূড়ান্ত নিষ্পত্তি আজও হয় নাই। এইরকম একটা কথা। কিন্তু এই সমস্ত যুক্তিহীন উচ্ছ্বাসের উত্তর দিতেও যেমন প্রবৃত্তি হয় না, হয় নাই, হইবে না বলিয়া নিজের প্রশ্নের নিজেরই উত্তর প্রবল কণ্ঠে ঘোষণা করিয়া দিয়া যাহারা চাপিয়া বসিয়া যায়, তাহাদের জবাব দেওয়াও তেমনি কঠিন। যাকে দোকান হইতে উঠিলাম, সন্ধান করিয়া বিয়ারিং পত্রটা ডাক বাক্সে ফেলিয়া দিয়া যখন আস্তানায় আসিয়া উপস্থিত হইলাম, তখন আমার অন্যান্য সহযোগীরা আটা চাল প্রভৃতি সংগ্রহ করিয়া ফিরিয়া আসে নাই। দেখিলাম সাধু বাবা আজ যেন বিরক্ত। হেতুটা তিনি নিজেই ব্যক্ত করিলেন। বলিলেন, এই গ্রামটা সাধু সন্ন্যাসীর প্রতি তেমন অনুরক্ত নয়, সেবাদির ব্যবস্থা তেমন সন্তোষজনক করে না, সুতরাং কালই এই স্থান ত্যাগ করিতে হইবে। যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ অনুমোদন করিলাম। পাটনাটা দেখিবার জন্য মনের মধ্যে কোথাও যেন একটা প্রবল কৌতূহল ছিল, নিজের কাছে তাহা ঢাকিয়া রাখিতে পারিলাম না। তাছাড়া এই সকল বেহারি পল্লীগুলিতে কোন রকম আকর্ষণই খুঁজিয়া পাই না। ইতিপূর্বে বাংলার অনেক গ্রামেই তো বিচরণ করিয়া ফিরিয়াছি, কিন্তু তাহাদের সহিত ইহাদের কোনো তুলনাই হয় না। নরনারী, গাছপালা, জলবায়ু কোনোটাই আপনার বলিয়া মনে হয় না। সমস্ত মনটা সকাল হইতে রাত্রি পর্যন্ত শুধু কেবল পালাই পালাই করিতে থাকে। সন্ধ্যাবেলায় পাড়ায় পাড়ায় তেমন করিয়া খোল করতালের সঙ্গে কীর্তনের সুর কানে আসে না। দেব মন্দিরে আরতির কাঁসর ঘণ্টাগুলাও সেরূপ গম্ভীর মধুর শব্দ করে না। এদেশের মেয়ের শাঁখগুলাও কি ছাই তেমন মিষ্ট করিয়া বাজাইতে জানে না। এখানে মানুষ কি সুখেই থাকে? আর মনে হইতে লাগিল, এইসব পাড়াগাঁয়ের মধ্যে না আসিয়া পড়িলে নিজেদের পাড়াগাঁয়ের মূল্য কোনো দিনই এমন করিয়া চোখে পড়িত না। আমাদের জলে পানা, হাওয়ায় ম্যালেরিয়া, মানুষের পেটে পেটে পিলে, ঘরে ঘরে মামলা, পাড়ায় পাড়ায় দলাদলি। তা হোক, তবু তারই মধ্যে যে কত রস, কত তৃপ্তি ছিল, এখন যেন তাহার কিছুই না বুঝিয়াও সমস্ত বুঝিতে লাগিলাম। পরদিন তাঁবু ভাঙিয়া যাত্রা করা হইল এবং সাধু বাবা যথাশক্তি ভরদ্বাজ মুনির আশ্রমের দিকে সদলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু পথটা সোজা হইবে বলিয়াই হোক, কিংবা মনি আমার মন বুঝিয়াই হোক, পাটনার 10 ক্রোশের মধ্যে আর তাঁবু গাড়িলেন না। মনে একটা বাসনা ছিল, তা সে এখন থাক, পাপ তাপ অনেক করিয়াছি, সাধু সঙ্গে দিন কতক পবিত্র হইয়া আসিগে। একদিন সন্ধ্যার প্রাক্কালে যে জায়গায় আমাদের আড্ডা পড়িল তাহার নাম ছোট বাখিয়া। আরা স্টেশন হইতে ক্রোশ আষ্টেক দূরে। এই গ্রামে একটি মহাপ্রাণ বাঙালি ভদ্রলোকের সহিত পরিচয় হইয়াছিল। তাহার সদাশয়তার এইখানে একটু বিবরণ দিব। তাহার পৈতৃক নামটা গোপন করিয়া রামবাবু বলাই ভালো, কারণ এখনও তিনি জীবিত আছেন এবং পরে অন্যত্র যদিচ তাহার সহিত সাক্ষাৎ লাভ ঘটিয়াছিল, তিনি আমাকে চিনিতে পারেন নাই। না পারা আশ্চর্য নয়, কিন্তু তাহার স্বভাব জানি।
গোপনে তিনি যে সকল সৎকার্য করিয়াছেন তাহার প্রকাশ্যে উল্লেখ করিলে তিনি বিনয়ে সংকুচিত হইয়া পড়িবেন, তাহা নিশ্চিত বুঝিতেছি। অতএব তার নাম রামবাবু। কি সূত্রে যে রামবাবু এই গ্রামে আসিয়াছিলেন এবং কেমন করিয়া যে জমি জমা সংগ্রহ করিয়া চাষাবাদ করিতেছিলেন অত কথা জানি না। এইমাত্র জানি তিনি দ্বিতীয় পক্ষ এবং গুটি ৩-৪ পুত্রকন্যা লইয়া তখন সুখে বাস করিতেছিলেন। সকালবেলা শোনা গেল এই ছোট বড়া বাঘিয়া তো বটেই, আরও ৫-৭খানি গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারী রূপে দেখা দিয়াছে। দেখা গিয়াছে যে গ্রামের এই সকল দুঃসময়ের মধ্যেই সাধু সন্ন্যাসীর সেবা বেশ সন্তোষজনক হয়। সুতরাং সাধু বাবা অবিচলিত চিত্তে তথায় অবস্থান করিবার সংকল্প করিলেন। ভালো কথা। সন্ন্যাসী জীবটার সম্বন্ধে এইখানে আমি একটা কথা বলিতে চাই। জীবনে ইহাদের অনেকগুলিকেই দেখিয়াছি, 12-4 এইরূপ ঘনিষ্ঠভাবেও মিশিয়াছি। দোষ যাহা আছে সে তো আছেই, আমি গুণের কথাই বলিব। নিছক পেটের দায়ে সাধুজি আপনারা তো আমাকেই জানেন, কিন্তু ইহাদের মধ্যেও এই দুটো দোষ আমার চোখে পড়ে নাই। আর চোখের দৃষ্টিটাও যে আমার খুব মোটা তাও নয়। স্ত্রীলোক সম্বন্ধে ইহাদের সংযমী বলুন আর উৎসাহের স্বল্পতাই বলুন খুব বেশি, এবং প্রাণের ভয়টা ইহাদের নিতান্তই কম। যাবৎ জীবত সুখং জীবেত, এটা তো আছেই। কি করিলে অনেক দিন জীবেত এ খেয়াল নাই। আমাদের সাধু বাবারও এক্ষেত্রে তাহাই হইল। প্রথমটার জন্য দ্বিতীয়টা তিনি তুচ্ছ করিয়া দিলেন। একটুখানি ধুনির ছাই এবং দুফোঁটা কমণ্ডলুর জলের পরিবর্তে যে সকল বস্তু হুহু করিয়া ঘরে আসিতে লাগিল তাহা সন্ন্যাসী গৃহী কাহারও বিরক্তিকর হইতে পারে না। রামবাবু সস্ত্রীক কাঁদিয়া আসিয়া পড়িলেন। 4 দিন জ্বরের পর আজ সকালে বড় ছেলের বসন্ত দেখা দিয়াছে এবং ছোট ছেলেটি কাল রাত্রি হইতেই জ্বরে অচৈতন্য। বাঙালি দেখিয়া আমি উপযাজক হইয়া রামবাবুর সহিত পরিচয় করিলাম। ইহার পর গল্পের মধ্যে মাসখানেকের বিচ্ছেদ দিতে চাই, কারণ কেমন করিয়া এই পরিচয় ঘনিষ্ঠ হইল, কেমন করিয়া ছেলে দুটি ভালো হইল, সে অনেক কথা বলিতে আমার নিজেরই ধৈর্য থাকিবে না। তা পাঠকের তো ঢের দূরের কথা, তবে মাঝের একটা কথা বলিয়া রাখি। দিন 15 পরে রোগের যখন বড় বাড়াবাড়ি, তখন সাধুজি তাহার আস্তানা গুটাইবার প্রস্তাব করিলেন। রামবাবু স্ত্রী কাঁদিয়া বলিলেন, সন্ন্যাসী দাদা, তুমি তো সত্যি সন্ন্যাসী নও। তোমার শরীরে দয়া মায়া আছে। আমার নবীন জীবনকে তুমি ফেলে চলে গেলে তারা কখনো বাঁচবে না। কই যাও দেখি, কেমন করে যাবে? বলিয়া তিনি আমার পা ধরিয়া ফেলিলেন। আমার চোখেও জল আসিল। রামবাবু স্ত্রীর প্রার্থনায় যোগ দিয়া কাকুতি মিনতি করিতে লাগিলেন। সুতরাং আমি যাইতে পারিলাম না। সাধু বাবাকে বলিলাম, প্রভু তোমরা অগ্রসর হও, আমি পথের মধ্যে না পারি প্রয়াগে গিয়া যে তোমার পদধূলি মাথায় লইতে পারিব তাহাতে আর সন্দেহ নাই। প্রভু ক্ষুণ্ণ হইলেন। শেষে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া নিরর্থক কোথাও বিলম্ব না করি সে বিষয়ে বারংবার সতর্ক করিয়া দিয়া সদল বলে যাত্রা করিলেন। আমি রামবাবুর বাটিতেই রহিয়া গেলাম। এই অল্প দিনের মধ্যেই আমি যে প্রভুর সর্বাপেক্ষা স্নেহের পাত্র হইয়াছিলাম এবং টিকিয়া থাকিলে তাহার সন্ন্যাসী লীলার অবসানে উত্তরাধিকার সূত্রে টাট্টু এবং উট দুটা যে দখল করিতে পারিতাম তাহাতে কোনো সংশয় নাই। যাক, হাতের লক্ষ্মী পায়ে ঠেলিয়া গত কথা লইয়া পরিতাপ করিয়া লাভ নাই। ছেলে দুটি সারিয়া উঠিল। মারি এইবার প্রকৃতই মহামারী রূপে দেখা দিলেন। এ যে কি ব্যাপার তাহা যে না চোখে দেখিয়াছে তাহার দ্বারা লেখা পড়িয়া, গল্প শুনিয়া বা কল্পনা করিয়া হৃদয়ঙ্গম করা অসম্ভব। অতএব এই অসম্ভবকে সম্ভব করিয়া
প্রয়াস আমি করিব না। লোক পালাইতে আরম্ভ করিল। ইহার আর কোনো বাচ বিচার রহিল না। যে বাড়িতে মানুষের চিহ্ন দেখা গেল, সেখানে উঁকি মারিয়া দেখিলেই চোখে পড়িতে পারিত শুধু মা তার পীড়িত সন্তানকে আগলাইয়া বসিয়া আছেন। রামবাবুও তাহার ঘরের গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই দিলেন। অনেকদিন আগেই দিতেন, শুধু বাধ্য হইয়াই পারেন নাই। দিন 5-6 হইতেই আমার সমস্ত দেহটা এমনই একটা বিশ্রী আলস্যে ভরিয়া উঠিতেছিল যে কিছুই ভালো লাগিত না। ভাবিতাম রাত জাগা এবং পরিশ্রমের জন্যই এরূপ বোধ হইত। সেদিন সকাল হইতেই মাথা টিপ টিপ করিতে লাগিল। নিতাঞ্চ অরুঞ্চির মতো দুপুরবেলা যাহা কিছু খাইলাম, অপরাহ্ন বেলায় বমি হইয়া গেল। রাত্রি 9-10টার সময় টের পাইলাম জ্বর হইয়াছে। সেদিন সারা রাত্রি ধরিয়াই তাহাদের উদ্যোগ আয়োজন চলিতেছিল। সবাই জাগিয়াছিলেন। অনেক রাত্রে রামবাবুর স্ত্রী বাহিরের ঘরে ঢুকিয়া বলিলেন, সন্ন্যাসী দাদা, তুমি কেন আমাদের সঙ্গেই আরা পর্যন্ত চলো না? তাই যাব, কিন্তু তোমাদের গাড়িতে আমাকে একটু জায়গা দিতে হবে। কেন সন্ন্যাসী দাদা? গাড়ি তো দুটোর বেশি পাওয়া গেল না, আমাদের নিজেদেরই জায়গা হচ্ছে না। আমার হাঁটবার যে ক্ষমতা নেই দিদি, সকাল থেকেই বেশ জ্বর এসেছে। জ্বর? বলি কি গো? বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই আমার নূতন ভগিনী মুখ কালি করিয়া প্রস্থান করিলেন। কতক্ষণ পরে ঘুমিয়া পড়িয়াছিলাম, বলিতে পারি না। জাগিয়া উঠিয়া দেখিলাম বেলা হইয়াছে। বাড়ির ভিতরে ঘরে ঘরে তালা বন্ধ, জনপ্রাণী নাই। বাহিরের যে ঘরটায় আমি থাকিতাম, তাহার সম্মুখ দিয়াই এই গ্রামের কাঁচা রাস্তাটা আরা স্টেশন পর্যন্ত গিয়াছে। এই রাস্তার উপর দিয়া প্রত্যহ অন্তত 5-6 খানা গরুর গাড়ি মৃত্যুভীত নরনারী বোঝাই লইয়া স্টেশনে যাইত। সারাদিন অনেক চেষ্টার পরে ইহারই একখানিতে সন্ধ্যার সময় স্থান করিয়া লইয়া উঠিয়া বসিলাম। যে প্রাচীন বেহারি ভদ্রলোকটি দয়া করিয়া আমাকে সঙ্গে লইয়াছিলেন, তিনি অতি প্রত্যুষেই স্টেশনের কাছে একটা গাছতলায় আমাকে নামাইয়া দিলেন। তখন আর আমার বসিবার সামর্থ্য ছিল না, সেইখানেই শুইয়া পড়িলাম। অদূরে একটা পরিত্যক্ত টিনের সেট ছিল। পূর্বে এটি মোসাফিরখানার কাজে ব্যবহৃত হইত, কিন্তু বর্তমান সময়ে বৃষ্টি বাদলার দিনে গরু বাছুরের ব্যবহার ছাড়া আর কোনো কাজে লাগিত না। ভদ্রলোক স্টেশন হইতে একজন বাঙালি যুবককে ডাকিয়ে আনিলেন। আমি তাহারই দয়ায় জন কয়েক কুলির সাহায্যেই এই সেটখানির মধ্যে নীত হইলাম। আমার বড় দুর্ভাগ্য, আমি যুবকটির কোনো পরিচয় দিতে পারিলাম না, কারণ কিছুই জিজ্ঞাসা করা হয় নাই। মাস 5-6 পরে জিজ্ঞাসা করিবার যখন সুযোগ এবং শক্তি হইল, তখন সংবাদ লইয়া জানিলাম বসন্ত রোগে ইতিমধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। তবে তাহার কথা শুনিয়া এইমাত্র জানিয়াছিলাম তিনি পূর্ববঙ্গের লোক এবং 15 টাকা বেতনে স্টেশনে চাকরি করেন। খানিক পরে তিনি তাহার নিজের শতজীর্ণ বিছানাটি আনিয়া হাজির করিলেন এবং বারবার বলিতে লাগিলেন তিনি স্বহস্তে রাঁধিয়া খান এবং পরের ঘরে থাকেন। দুপুরবেলা এক বাটি গরম দুধ আনিয়া পিড়াপিড়ি করিয়া খাওয়াইয়া বলিলেন, ভয় নাই, ভালো হইয়া যাইবেন। কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব কাহাকেও যদি সংবাদ দিবার থাকে, তাহলে ঠিকানা দিলে তিনি টেলিগ্রাফ করিয়া দিতে পারেন। তখনও আমার বেশ জ্ঞান ছিল, সুতরাং ইহাও বেশ বুঝিতেছিলাম আর বেশিক্ষণ নয়। এমনি জ্বর যদি আর 5-6 ঘণ্টাও স্থায়ী হয়, তো চৈতন্য হারাইতে হইবে। অতএব যাহা কিছু করিবার ইতিমধ্যে না করিলে আর করাই হইবে না। তা বটে, কিন্তু সংবাদ দিবার প্রস্তাবে ভাবিলাম কেন তাহা খুলিয়া বলিবার প্রয়োজন নাই।
কিন্তু ভাবিলাম গরিবের টেলিগ্রামের পয়সাটা অপব্যয় করাইয়া আর লাভ কি। সন্ধ্যার পর ভদ্রলোক তার ডিউটির ফাঁকে এক ভাঁড় জল ও একটা কেরোসিনের ডিবা লইয়া উপস্থিত হইলেন। তখন জ্বরের যন্ত্রণায় মাথা ক্রমশ বেঠিক হইয়া উঠিতেছিল। তাহাকে কাছে ডাকিয়া বলিলাম, যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ মাঝে মাঝে দেখবেন, তারপরে যা হয় তা হোক, আপনি আর কষ্ট করবেন না। ভদ্রলোক অত্যন্ত মুখচোরা প্রকৃতির লোক, কথা সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল না। প্রত্যুত্তরে তিনি না না বলিয়াই চুপ করিলেন। আপনি সংবাদ দিতে চেয়েছিলেন আমি সন্ন্যাসী মানুষ, আমার যথার্থ আপনার জন কেউ নাই। তবে পাটনার পিয়ারি বাইজির ঠিকানায় যদি একখানা পোস্ট কার্ড লিখে দেন যে শ্রীকান্ত আরা স্টেশনের বাইরে একটা টিন সেটের মধ্যে মরণাপন্ন হয়ে পড়ে আছে, তাহলে। ভদ্রলোক শশব ব্যস্ত হইয়া উঠিলেন। আমি এখনই দিচ্ছি, চিঠি এবং টেলিগ্রাম দুই পাঠিয়ে দিচ্ছি বলিয়া তিনি উঠিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, ভগবান, সংবাদটা যেন সে না পায়। জ্ঞান হইয়া প্রথমটা ভালো বুঝিতে পারিলাম না। মাথায় হাত দিয়া ঠাহর করিয়া টের পাইলাম সেটা আইস প্যাক। চোখ মেলিয়া দেখিলাম ঘরের মধ্যে একটা খাটের উপরে শুইয়া আছি। সম্মুখের টুলের উপর একটা আলোর কাছে গোটা 2-3 ঔষধের শেষি, এবং তাহারই পাশে একটা দড়ির খাটিয়ার উপরে কি একজন লাল চেক চাদর গায়ে দিয়া শুইয়া আছে। অনেকক্ষণ পর্যন্ত কিছুই স্মরণ করিতে পারিলাম না। তারপরে একটু একটু করিয়া মনে হইতে লাগিল ঘুমের ঘোরে কত কি যেন স্বপ্ন দেখিয়াছি। অনেক লোকের আসা যাওয়া, ধরাধরি করিয়া আমাকে ডুলিতে তোলা, মাথা ন্যাড়া করিয়া ওষুধ খাওয়ানো, এমনি কত কি ব্যাপার। খানিক পরে লোকটি যখন উঠিয়া বসিল, দেখিলাম ইনি একজন বাঙালি ভদ্রলোক, বয়স 18-19 বেশি নয়। তখন আমার শিয়রের নিকট হইতে মৃদু স্বরে যে তাহাকে সম্বোধন করিল, তাহার গলা চিনিতে পারিলাম। পিয়ারি অতি মৃদু কণ্ঠে ডাকিল, বঙ্কু, বরফটা একবার কেন বদলে দিলি নে বাবা? দিচ্ছি, তুমি একটুখানি শোও না মা। ডাক্তারবাবু যখন বলে গেলেন বসন্ত নয়, তখন তো আর কোনো ভয় নেই মা। ওরে বাবা, ডাক্তারের ভয় নেই বলেই কি মেয়ে মানুষের ভয় যায়? তোকে সে ভাবনা করতে হবে না বঙ্কু, তুই শুধু বরফটা বদলে দিয়েই শুয়ে পড়, আর রাত জাগিস নেই। বন্ধু আসিয়া বরফ বদলাইয়া দিল এবং ফিরিয়া গিয়া সেই খাটিয়ার উপর শুইয়া পড়িল। অনতিবিলম্বে তাহার যখন নাক ডাকিতে লাগিল, আমি আস্তে আস্তে ডাকিলাম, পিয়ারি। পিয়ারি মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া কপালের জলবিন্দুগুলা আঁচলে মুছাইয়া লইয়া বলিল, আমাকে চিনতে পারছো? এখন কেমন আছো? ভালো আছি। কখন এলে? এ কি আরা? হ্যাঁ, আরা কাল আমাদের বাড়িতে যাব। কোথায়? পাটনায় আমার বাড়ি ছাড়া আর কি কোথাও এখন তোমাকে ছেড়ে দিতে পারি? এই ছেলেটি কে রাজলক্ষ্মী? আমার সতীন পো, কিন্তু বঙ্কু আমার পেটের ছেলেই। আমার কাছে থেকেই ও পাটনা কলেজে পড়ে। আজ আর কথা কয়ো না, ঘুমো, কাল সকালে সব বলবো। বলিয়া সে আমার মুখের উপর হাত চাপা দিয়া আমার মুখ বন্ধ করিয়া দিল। আমি হাত বাড়াইয়া রাজলক্ষ্মীর ডান হাতখানি মুঠোর মধ্যে লইয়া পাশ ফিরিয়া শুইলাম। যাহাতে অচৈতন্য শয্যাগত হইয়া পড়িয়াছিলাম, তাহা বসন্ত নয়, অন্য জ্বর। ডাক্তারি শাস্ত্রে নিশ্চয়ই তাহার একটা কিছু গাল ভরা শক্ত নাম ছিল, কিন্তু আমি তাহা অবগত নই। খবর পাইয়া পিয়ারি তাহার ছেলেকে লইয়া জন্দই ভৃত্য এবং দাসী লইয়া আসিয়া উপস্থিত হয় সেই দিনই। একটা বাসা ভাড়া করিয়া আমাকে স্থানান্তরিত করে এবং শহরের ভালো মন্দ নানাবিধ চিকিৎসক জড়ো করিয়া ফেলে। ভালোই করিয়াছিল,
না হইলে অন্য ক্ষতি না হোক, ভারতবর্ষের পাঠক পাঠিকার ধৈর্যের মহিমাটা সংসারে অবেদিত থাকিয়া যাইত। ভোরবেলা পিয়ারি কহিল, বঙ্কু, আর দেরি করিস নে বাবা, এই বেলা একখানা সেকেন্ড ক্লাসের গাড়ি রিজার্ভ করে আয়। আমি এক দণ্ডও এখানে রাখতে সাহস করিনি। বঙ্কুর অতৃপ্ত নিদ্রা তখনও দুচক্ষু জড়াইয়াছিল। সে মুদ্রিত নেত্রে অব্যক্ত স্বরে জবাব দিল, তুমি খেপেছ মা? এই অবস্থায় কি নাড়ানাড়ি করা যায়? আগে তুই উঠে চোখে মুখে জল দে দেখি, তারপর নাড়ানাড়ির কথা বোঝা যাবে। লক্ষ্মী বাপ আমার, ওঠ। বঙ্কু অগত্যা শয্যা ত্যাগ করিয়া মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়া স্টেশনে চলিয়া গেল। তখন সবেমাত্র সকাল হইতেছিল, ঘরে আর কেহ ছিল না। ধীরে ডাকিলাম, পিয়ারি। আমার শিয়রের দিকে আর একখানা খাটিয়া জোড়া দেওয়া ছিল, তাহারই উপর ক্লান্তিবশত বোধ করি সে ইতিমধ্যে একটুখানি চোখ বুজিয়া শুইয়াছিল। ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া আমার মুখের উপর ঝুঁকিয়া পড়িল। কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল? আমি তো জেগেই আছি। পিয়ারি উৎকণ্ঠিত যত্নের সহিত আমার মাথায় কপালে হাত বুলাইয়া দিতে দিতে কহিল, জ্বর এখন খুব কম, একটুখানি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করো না কেন? তা তো বরাবরই করছি পিয়ারি। আর জ্বর আমার কদিন হলো? 13 দিন বলিয়া সে কতই যেন একটা বৎসীয়সী প্রবীণার মতো গম্ভীরভাবে কহিল, দেখো, ছেলেপিলেদের সামনে আমাকে আর ও বলে ডেকো না। চিরকাল লক্ষ্মী বলে ডেকেছ, তাই কেন বলো না? দিন 2 হইতেই পূর্ণ সচেতন ছিলাম। আমার সমস্ত কথাই স্মরণ হইয়াছিল। বলিলাম, আচ্ছা। তারপর যাহা বলিবার জন্য ডাকিয়াছিলাম মনে মনে সেই কথাগুলি একটু গুছাইয়া লইয়া বলিলাম, আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাইনে। তবে কি করতে চাও? আমি ভাবছি এখন যেমন আছি তাতে 3-4 দিনেই বোধহয় একরকম সেরে যাব। তোমরা বরঞ্চ এই কটা দিন অপেক্ষা করে বাড়ি যাও। তখন তুমি কি করবে শুনি? সে যা হয় একটা হবে। তা হবে বলিয়া পিয়ারি একটুখানি হাসিল। তারপর সুমুখে উঠিয়া আসিয়া খাটের একটা বাজুর উপর বসিয়া আমার মুখের দিকে ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া কহিল, 3-4 দিনে না হোক 10-12 দিনে এ রোগ সারবে জানি, কিন্তু আসল রোগটা কতদিনে সারবে আমাকে বলতে পারো? আসল রোগ আবার কি? ভাববে একরকম, বলবে একরকম, করবে আর এক রকম, চিরকাল ওই এক রোগ। তুমি জানো যে 1 মাসের আগে তোমাকে চোখের আড়াল করতে পারবো না, তবু বলবে তোমাকে কষ্ট দিলুম, তুমি যাও, ওগো দয়াময়। আমার উপর যদি তোমার এতই দরদ, তবে যাই হোক গে, সন্ন্যাসী নাও। সন্ন্যাসী সেজে কি হাঙ্গামায় বাঁধালে? এসে দেখি মাটির উপর ছেঁড়া কাঁথায় পড়ে অঘোর অচৈতন্য, মাথাটা ধুলো কাদায় জট পাকিয়েছে, সর্বাঙ্গে রুদ্রাক্ষী বাঁধা, হাতে দুগাছা পেতলের বালা। মা গো মা, দেখে কেঁদে বাঁচিনে। বলিতে বলিতেই উদ্বেল অশ্রুজল তাহার 2 চোখ ভরিয়া টল টল করিয়া উঠিল। হাত দিয়া তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, বঙ্কু বলে, ইনি কে মা? তুই ছেলে, তোর কাছে যে সে কথা বলবো বাবা? কি বিপদেরই দিন গেছে সে মাইরি। কি শুভক্ষণেই পাঠশালে দুজনের 4 চক্ষু দেখা হয়েছিল। যে দুঃখটা তুমি আমাকে দিলে, এত দুঃখ ভারতেও কেউ দেয়নি, কেউ দেবেও না। শহরের মধ্যে বসন্ত দেখা দিয়েছে, সবাইকে নিয়ে ভালোই ভালোই পালাতে পারলেই বাঁচি। বলিয়া সে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করিল। সেই রাত্রেই
আমরা আরা ত্যাগ করিলাম। একজন ছোকরা ডাক্তারবাবু অনেক প্রকার ঔষধের সরঞ্জাম লইয়া আমাদের পাটনা পর্যন্ত পৌঁছিয়া দিতে সঙ্গে গেলেন। পাটনায় পৌঁছিয়া 12-13 দিনের মধ্যেই এক প্রকার সারিয়া উঠিলাম। একদিন সকালে পিয়ারির বাড়ি একলা ঘরে ঘরে ঘুরিয়া আসবাবপত্র দেখিয়া কিছু বিস্মিত হইলাম। এমন যে ইতিপূর্বে দেখি নাই তাহা নয়। জিনিসগুলি ভালো এবং বেশি মূল্যের, তা বটে, কিন্তু এই মারোয়াড়ি পাড়ার মধ্যে এই সকল ধনী ও অল্প শিক্ষিত শৌখিন মানুষের সংস্রবে এত সামান্য জিনিসপত্রেই এ সন্তুষ্ট রহিল কি করিয়া? ইতিপূর্বে আমি আরও যতগুলি এই ধরনের ঘরদ্বার দেখিয়াছি, তাহাদের সহিত কোথাও কোনো অংশে ইহার সাদৃশ্য নাই। সেখানে ঢুকিলেই মনে হইয়াছে ইহার মধ্যে মানুষ ক্ষণকালও অবস্থান করে কি করিয়া। ইহার ঝাড়, লণ্ঠন, ছবি, দেওয়ালগিরি, আয়না, গ্লাস কেসের মধ্যে আনন্দের পরিবর্তে আশঙ্কা হয়। সহজ শ্বাস প্রশ্বাসের অবকাশটুকুও বুঝি মিলিবে না। বহু লোকের বহুবিধ কামনা সাধনার উপহার রাশি এমনি ঠাসাঠাসি গাদাগাদিভাবে চোখে পড়ে যে দৃষ্টিপাত মাত্রেই মনে হয় এই অচেতন জিনিসগুলার মতো তাহাদের সচেতন দাতারাও যেন এই বাড়ির মধ্যে একটুখানি জায়গার জন্য এমনই ভিড় করিয়া পরস্পরের সহিত রেশারেশি ঠেলাঠেলি করিতেছে। কিন্তু এ বাড়ির কোন ঘরে আবশ্যকীয় দ্রব্যের অতিরিক্ত একটা বস্তুও চোখে পড়িল না, এবং যাহা চোখে পড়িল সেগুলি যে গৃহস্বামিনীর আপনার প্রয়োজনেই আহৃত হইয়াছে এবং তাহার নিজের ইচ্ছা এবং অভিরুচিকে অতিক্রম করিয়া আর কাহারও প্রলুব্ধ অভিলাষ যে অনধিকার প্রবেশ করিয়া জায়গা জুড়িয়া বসিয়া নাই, তাহা অতি সহজেই বোঝা গেল। আরও একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করিল। একটা নামজাদা বাইজির গৃহে গান বাজনার কোনো আয়োজন কোথাও নাই। এ ঘর সে ঘর ঘুরিয়া দোতলার একটা কোণের ঘরের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলাম। এটি যে বাইজির নিজের শয়ন মন্দির তাহা ভিতরে চাহিবা মাত্রই টের পাইলাম, কিন্তু আমার কল্পনার সহিত ইহার কতই না প্রভেদ। যাহা ভাবিয়াছিলাম তাহার কিছুই নাই। মেঝেটি সাদা পাথরের, দেওয়ালগুলি দুধের মতো সাদা ছকছক করিতেছে। ঘরের একধারে একটা ছোট তক্তপোষের উপর বিছানা পাতা, একটি কাঠের আলনায় খান কয়েক বস্ত্র এবং তাহারই পিছনে একটি লোহার আলমারি। আর কোথাও কিছু নাই। জুতা পায়ে প্রবেশ করিতে কেমন যেন সংকোচ বোধ হইল। চৌকাঠের বাহিরে খুলিয়া রাখিয়া ভিতরে ঢুকিলাম। বোধ করি ক্লান্তিবশতই তাহার শয্যায় আসিয়া বসিয়াছিলাম, না হইলে ঘরে আর কিছু বসিবার জায়গা থাকিলে তাহাতেই বসিতাম। সম্মুখের খোলা জানালা ঢাকিয়া একটা মস্ত নিম গাছ, তাহারই ভিতর দিয়া ঝিরঝির করিয়া বাতাস আসিতেছিল। সেই দিকে চাহিয়া হঠাৎ কেমন একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম। একটা মিষ্ট শব্দে চমকিত হইয়া দেখিলাম গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে পিয়ারি ঘরে ঢুকিয়াছে। সে গঙ্গায় স্নান করিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া নিজের ঘরে ভিজা কাপড় ছাড়িতে আসিয়াছে। সে এদিকে একেবারেই তাকায় নাই। সোজা আলনার কাছে গিয়া শুষ্ক বস্ত্রে হাত দিতেই আমি ব্যস্ত হইয়া সাড়া দিলাম। ঘাটে কাপড় নিয়ে যাও না কেন? হ্যাঁ, চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছে। না না, বসো বসো, যেতে হবে না, আমিও ঘর থেকে কাপড় ছেড়ে আসছি বলিয়া লঘু পদক্ষেপে গরদের কাপড়খানি হাতে করিয়া বাহির হইয়া গেল। মিনিট পাঁচেক পরে প্রফুল্ল মুখে ফিরিয়া আসিয়া হাসিয়া কহিল, আমার ঘরে তো কিছুই নেই, তবে কি চুরি করতে এসেছিল বলো তো? আমাকে নয় তো? আমাকে এমনই অকৃতজ্ঞ পেয়েছ? তুমি আমার এত করলে আর শেষে তোমাকেই চুরি করব?
আমি অত লোভী নই। পিয়ারির মুখ ম্লান হইয়া গেল। কথাটায় সে যে ব্যথা পাইতে পারে বলিবার সময় তাহা ভাবি নাই। ব্যথা দিবার ইচ্ছাও ছিল না, থাকা স্বাভাবিকও নয়। বিশেষত 2-1 দিনের মধ্যেই আমি প্রস্থানের সংকল্প করিতেছিলাম। বেফাস কথাটা সারিয়া লইবার জন্য জোর করিয়া হাসিয়া বলিলাম, নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে? এই বুঝি তোমার বুদ্ধি? কিন্তু এত সহজে তাকে ভোলানো গেল না। মলিন মুখে কহিল, তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না। দয়া করে সেই সময় যে একটা খবর পাঠিয়েছিলে, ওই আমার ঢের। তাহার শুদ্ধ স্নাত প্রফুল্ল হাসি মুখখানে এই রৌদ্রোজ্জ্বল সকালবেলাটাতেই ম্লান করিয়া দিলাম দেখিয়া একটা বেদনার মতো বুকের মধ্যে বাজিতে লাগিল। সেই হাসিটুকুর মধ্যে কি যেন একটা মাধুর্য ছিল যে তাহা নষ্ট হইবা মাত্র ক্ষতিটা সুস্পষ্ট হইয়া উঠিল। ফিরিয়া পাইবার আশায় তৎক্ষণাৎ অনুতপ্ত স্বরে বলিয়া উঠিলাম, লক্ষ্মী, তোমার কাছে তো লুকোনোর কিছু নেই, সবই তো জানো। তুমি না গেলে আমাকে সেই ধুলোবালির উপরেই মরে থাকতে হতো। কেউ ততদূর গিয়ে একবার হাসপাতালে পাঠাবার চেষ্টা পর্যন্ত করতো না। সেই যে চিঠিতে লিখেছিলে, সুখের দিনে না হোক দুঃখের দিনে যেন মনে করি, নেহাত পরমায়ু ছিল বলেই কথাটা মনে পড়েছিল। তা এখন বেশ বুঝতে পারি। পারো? নিশ্চয়। তাহলে আমার জন্যই প্রাণটা ফিরে পেয়েছো বলো? তাতে আমার কোনো সন্দেহ নেই। তাহলে ওটা আমি দাবি করতে পারি বলো? তা পারো, কিন্তু আমার প্রাণটা এত তুচ্ছ যে তারপরে তোমার লোভ হওয়াই উচিত নয়। তবু ভালো যে নিজের দামটা এতদিনে টের পেয়েছো। কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া কহিল, তামাশা থাক, অসুখ তো একরকম ভালো হলো। এখন যাবে কবে মনে করছো কিছু? কোথাও যাবার তো আমার এখন তাড়া নেই, তাই আরও কিছুদিন থাকবো ভাবছি। কিন্তু আমার ছেলে প্রায়ই আজকাল বাঁকিপুর থেকে আসছে। বেশি দিন থাকলে সে হয়তো কিছু একটা ভাবতে পারে। ভাবলেই বা, তাকে তো তোমার ভয় করে চলতে হয় না। এমন আরাম ছেড়ে শীঘ্র কোথাও আমি নড়ছি না। তা কি হয়? পরদিন বিকেল বেলায় আমার ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে শুইয়া সূর্যাস্ত দেখিতেছিলাম। বঙ্কু আসিয়া উপস্থিত হইল। এতদিন তাহার সহিত ভালো আলাপ করিবার সুযোগ হয় নাই। একটা চেয়ারে বসিতে ইঙ্গিত করিয়া বলিলাম, বঙ্কু, কি পড়ো তুমি? গত বছর আমি এন্ট্রান্স পাস করেছি। এখন তাহলে বাঁকিপুর কলেজে পড়ছো তো? আগে হ্যাঁ। তোমরা কটি ভাই বোন? ভাই আর নেই, 4টি বোন। তাদের বিয়ে হয়ে গেছে? আগে হ্যাঁ, মাই বিয়ে দিয়েছেন। তোমার আপনার মা বেঁচে আছেন? আগে হ্যাঁ, তিনি দেশের বাড়িতেই আছেন। তোমার এ মা কখনো তোমাদের দেশের বাড়িতে গেছেন? অনেকবার, এই তো 5-6 মাস হলে এসেছেন।